তখন ধরেন 12 বছর বিয়ে আর 1 মাস পরে বমি হইতেছে। প্রতিদিন পর্যন্ত রাত রইলে নিশা খাইয়া না অনেক অত্যাচার করতো। পরে করতাম কি জানেন, মানুষের ঘরে যাই রাত্রে পলাই থাকতাম মানুষের ঘরে। এমনকি প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে ওকে ডেকে নিয়ে শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ। ও বাচ্চা, ছোট বাচ্চা জানেন, দুধের লেগে কান্না করতো, দুধ দিতাম না, চিনি গুলো পিঠার মধ্যে খাওয়াই রাখছি বাচ্চাটার আমি বড় করতেছি। রাস্তা একবার গেটের সামনে, আমি যখন ট্রেনের তলে যাই ওনারা আমার টানাটানি করছে, আর্মির লোকেরা যে ভাবি এই কাজটা করেন না, আপনি ভালো না। এই ভদ্র ওই 4 ভাই বোন ওই বাবার ঘাড়ে ফালাই দিচ্ছে। আর বড় বোন তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে, আরেক বোনও বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। 4 ভাই বোন বাপের ঘাড়ে হালাইছে। 2 বোন বিয়াতি আর 2 ভাই ছোট ছোট। তখন বাপে 4 জন নিয়ে চলতে পারে না, দোকানও বিক্রি করে হালাইছে। দোকানে মানুষের বাকি খেয়ে টাকা দিত না। আমার বাপে পড়ালেখা জানে না তো, খাতার মধ্যে লেখতো দিছি এগুলো, দোকান বিক্রি করে। পরে করতো কি, ওই বড় বোনে করছে কি, ছোট 2 বোন টাকা নিয়ে আসছে, ছোট ছোট হিসেবে। আমি 8 বছর, ওইটা একটু 8 ছোট। বলে যে আমার সংসার, আমার সন্তান নাই তো, ওগুলোকে বড় করি। এভাবে নিয়ে আসছে, নিয়ে আস্তে আস্তে একটু বড় হয়েছি। পরে আবার আমার আম্মা নিয়ে গেছে আমাদের 2 বোনের দেশে, নিয়ে গেছে। দেশে থাকি, ওই বাবা যা আনে তাই খাই। বাবা এবার ওই মাছের নৌকা ছিল, নৌকায় যাইতো, নৌকায় যে মানুষের নৌকায় কাজ করতো, মাছ পাইতো, ইলিশ মাছটা সেগুলো ধরতো। ওইভাবে সংসার চলতে 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 বাড়ি ছিল বড়, তো বাড়ির ভিতরে গাছ গাছালি লাগাইতো, সুগারি গাছ। আমার বাবার আবার একটা জিনিস আছিল কি, গাছ পছন্দ করতো, খালি গাছই লাগাইতো। এভাবে গাছের সুগারি বিক্রি করতো, তারপর সবজি টবজি করতো, অনেক পদের এগুলা বাজারে বিক্রি করতে পারে। তাই আমার বোন জায়গা থাকে, বলে যে আমি এইটারে নিয়ে যাব। তাই নিয়ে আসছে বেড়াইতে। আসার পরে যে বাড়িতে ভাড়া থাকে এই বাড়ির ওদের পোলা, পালক পোলা বলে। পালক পোলা বলছে, প্রথম বলছে ওদের পোলা পালক, ছোটকালে পালক আনছে 3টে বাড়িও 3-4টা। তো পালক পোলা এখন হঠাৎ করে আমার বোনের প্রস্তাব দিছে, আসছি আর 2 মাস পরে প্রস্তাব দিছে। আমার বোন বলে যে না, ওই ছেলে না, ওনার বয়স হইব 35 বয়স আমার হাজবেন্ডের, আর আমার 12 বছর। বোঝেন, মানে তখনও তো হাজবেন্ড হয়নি? না না না, তখন আপনার 12 বছর। ওনারও আগে বলে বিবাহ করছিল। ওই হিরোন খাইছে, পরে ওই ওয়াইফ চলে গেছে 2 সন্তান নিয়ে। এগুলো আমাদের কাছে মানে কিছু মানে আমরা জানিও না, কিছু না। তখন ওই 1 সন্তান মারা গেছে, 1 সন্তান বলে ওর মার কাছে আছে। ও আবার ঢাকায় মেয়ে ছিল, ওর স্বামী বাগ থাকতো ওই মেয়েটা। এখন আমার বোনে ভয়তে ঘর ছাইড়া দিছে যে আমরা চলে যাবো অন্য জায়গা, তাহলে আর নিতে পারবো না। রুম ছাড়ার কথা শুনে ওনারা চাল খাটাইছে যে এখন তো চলে যাবো এখান থেকে, মেয়ে তো আমরা পাবো না, আমাদের সার্থকের লাগে মেয়ের বিয়ে করার লাগবেই। তখন হঠাৎ করে আমার মানে নিয়ে দিল আমার বোনের ঘরেতে না, তার ঘরে আমি বসে বসে খেলতেছি, তার বাচ্চার লাগে। তো বলে যে আসো এদিকে, ডাইকা নিল নিয়া। আর এই কয়েকদিন আমার মানে অনেক পরামর্শ দিছে যে তোমার ভালো হইব, আমাদের বাড়ি দেখো কত বড়, তুমি আমাদের কাছে থাকবা, আমি তোমার আদর করবো, এরকম বলতো টলতো। তাই আমি অত মানে করতাম না। তারপরে হঠাৎ করে আমার কি নিয়ে গেল ওদের ঘরে, নিয়ে হলুদ টলুদ বাটে বাইটা টুইটা আমার শরীরে দেয়াইতে। এখন আমার বই নাইসা আমার রাগারাই করতেছে, পানি পরাই নিয়ে খাওয়াইতেছে যে তাবিজ করছে তারা নাকি। পানি পরা কোনো কাজ হয় না, মানে আমি হও কই না, নাও কই না, তারা আমার হলুদ মলুদ দিতেছে, দিয়ে টিয়া সুন্দর গোসল মোসল করে। তাদের আরেকটা বাড়ি আছে অন্য দূরে, ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে কাজী ডাইকা বিবাহ পড়াইতেছে। মানে আমার ওই আপনার গার্ডিয়ানের পারমিশন ছাড়া গার্ডিয়ানের মাথা ফাটালাইছে, আবার আমার বোনের মাথা ফাটালাইছে, বিবাহ পড়াইতেছে। বোনের দাম আবার চাকরি করতো সিও অফিসে। তখন মাথা ফাটালাইছে, আমার বোনে তো মাথা বেন্ডিস বেন্ডিস নিয়ে চুপ করে বসে রয়েছে, আর যায় নাই। তখন ওনারা গার্জিয়ান ছাড়া নিয়ে বিবাহ পড়াইছে। বিবাহ পড়াইছে, আমার এই কবুল কইতে বইছে, আমি 3 বার কবুল কইছি, এতটুকু জানি। আইসা এখন আমার বোনের সালাম করতে গেছি, সালাম দিতে গেছি, আমার বোন একটা লাফ দিয়ে মারছে 2টা, যে এই আমার কাছে আসবি না, তুই যা যা, যারা তোর বুদ্ধি দিছে। আপনার নিজেরও কি ইচ্ছা ছিল? না, আমি কিছুই বুঝতাম না, না যে বিয়া কি জিনিস এটাই বুঝতাম না। আর ওরা আমার কি করতেছে আমি নিজেও বুঝতাম না, ওরা কি করছে আমার আমিও নিজেও জানি না। তখন লাফতে দিচ্ছে, চলে আইসি ওই শাশুড়ির কাছে, শাশুড়ির কাছে চলে আইসা এখন বলি যে আমার বোনের তো আমার জায়গা দিব না রুমে, বলে যাতে তুমি আমার রুমে থাকো, পরে একটা বাড়াইটা যে লেগে ওই রুমরা তোমাদেরকে দিব বইলা। পরে আমি ওই রুমে ঘুমাইছি, পরে 15 দিন পরে একটা রুম খালি হয়েছে, বাড়াইটা চলে গেছে। পরে এই রুমটার ভিতরে একটা চৌকি আর একটা ফ্যান আমার শাশুড়ি কিনা আমার ওই ঘরটা দিচ্ছে, আর কিছু হান্ডি পাতি, বলে যে সংসার করো।
এই 15 দিন পরে স্বামীর সাথে মানে এখন এক ঘরে থাকবো, এই প্রথম জি। আর এই 15 দিন ওই শাশুড়ির কাছে ঘুমাই। তো এই 15 দিন এখন আমার বোনের রুম চাইয়া চলে গেছে এখান থেকে। এখন ওই শাশুড়ি ঘরটর দিছে, ওদের সব কাজ করি টরি, ওনাদের কাজ করি সকাল থেকে সারাদিন, ওদের লগে খাই, খাইতে খাইতে পরে বলে যে তোমরা আলাদা রান্না খাও। তখন আমি আলাদাই আমার হাজবেন্ড নিয়ে রান্না ওই ওদিনকে ঘরে দিছে পরে রাত্রে দেখি ডুইলা ডেলে আসছে লোকটা। আচ্ছা। তারপরে রাত্রে উনিও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, সকাল উঠছি, এখন শাশুড়ির কাছে গেছি, বলছি। শাশুড়ি পরে কয় কি তুমি পেশু সহিসা আসো ওই নাস্তা খাইতে। তখন নাস্তা খাইছি, খাইতে খাইতে এমনি সংসার করতে করতে 1 মাস মানে হইয়া গেছে পরে বাবু পেট হইছে। আচ্ছা। হইছে পরে বমি করি, তো বুঝতাম না যে 1 মাসের মধ্যেই। 1 মাস। বয়স তখন কত? তখন ধরেন 10-11 বছর। 12 বছর বিয়ে হয়েছে, আর 1 মাস পরে বমি হইতেছে। ওকে। ওই লোকটার বয়স বেশি না, ওনার 35 মতন বয়স। আচ্ছা, ওনার তো সতর্ক হওয়া উচিত ছিল। ঠিক আছে, বলেন। না, শাশুড়িরাই তো সতর্ক করে নাই, তারাই তো কিছু কইরা বোঝায় নাই আমারে কিছু। আচ্ছা, আপনাদের বিষয়টা বুঝতেনই না? না, তখন মানে বুঝতামই না যে বাচ্চা হইলে আমার ক্ষতি হইব কি ভালো মন্দ। তখন বোন বুঝতে পারছে যে বমি করে কেন। তখন বোন বললো যে আমার কাছে একটু আসবি তুই, মানে দূরের থেকে বোন আদর করে, দূরের থেকে বলছে আমার কাছে একটু আসবি। আমি বলি কেন, বলে আসি দিকে গেছি, পরে একটা কাঁচা আনারস নিয়ে কাইটা খাওয়াইছে, এটা আবার আরেকটা বাড়াইটা দিয়ে খেলাইছে, দেখে শাশুড়ির কাছে বইলা দিচ্ছে, শাশুড়ি হাজবেন্ডের কাছে বইলা দিচ্ছে। তো রাইতের বেলা ওই নিশা খাইয়া আমার বোনের পুরা কাপড় চোপড় মাথায় উঠাইয়া বকাবকি স্টার্ট লাগে। শাশুড়ি এসে বকাবকি করছে, হাজবেন্ড আমার বোনের বকাবকি করছে, তাই আমার বোন সইরা চলে গেছে। এখন এমনি বাচ্চা পেরে 9 মাস হয়েছে, তখন মানে আমার বাচ্চা হইব আজকে ডেলিভারি, শাশুড়িরা দায়টাই নিয়ে আসছে, নিয়ে আসা আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ করেন? না, আমার বাবা মা কেউ আসে নাই, জানার পরেও আসেনি? না, কেউ আসে নাই। তখন দায় আনছে, ওই সারা রাত আমার শাশুড়ি আমার কাছে ছিল, আর একটা বাড়াইটা এরকম মানে থাকবো ওরকম প্রস্তুতি নিচ্ছে তারা। তখন একটা বাড়াইটা ছিল ভালো। কোন এলাকার ঘটনা এটা? এটা আমি দোলাইপাড় থাকতাম তখন। দোলাইপাড়, ঢাকার দোলাইপাড়? ঢাকা দোলাইপাড়। ওনাদের নিজেদের বাড়ি? ওনাদের নিজের বাড়ি। আমি তো ওনাদের পালক ছেলের বউ, ওদের না পালক ছেলের বউ ছিলেন আপনি? আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে আমার প্রথম সন্তানই কি সেই সন্তান? ওই হচ্ছে সে, মানে বড় মেয়েটা? আরেক ছেলে আছে আপনার, তাকে নিয়ে আসেননি এখানে? ওর বয়স কত? ও এখন বড় হয়েছে, বিবাহ করছে, 21 বছর হয়েছে। তখন মানে একটা সাইডে বাড়াইটা ছিল ভালো, বলে যে এখন যাই ওর বোনের কাছে, অনুরোধ করে নিয়ে আসি ওর বোনেরে। তখন বলে যে এই ছোট মানুষের পেটে বাচ্চা হইতে, এই বাচ্চা হইতে দিলে তুমি মারাও যেতে পারে কি, তুমি আমার বোনেরে অনুরোধ করে নিয়ে আসছে, পায়ে হাতে ধরে যে আস তুই একটু ওরে দেখিস। তখন আমার বোন চলে আসছে, আর থাকতে পারে নাই। আইসা সারা রাত আমার সাথেই করছে, সকালবেলা আমার ওই ছেলে বাচ্চা হয়েছে। আচ্ছা, হয়েছে পরে আমার হাজবেন্ড মিষ্টি না খাওয়াইছে, বলছে সবাই। খাওয়ানোর পরে আমার হাজবেন্ডের মানে বাবা মা কোথায় আছে কি আছে আমরা কিছুই জানি না। আসল বাবা মা নাই বলছে ওনারা, কোন ভাই বোনও নাই মনে হয়, এরকম কেউই নাই মনে হয়, এরকম জানি। তারপরে খাওয়াইছে, আস্তে আস্তে একটু বাবুটা 5 মাসের হয়েছে। হঠাৎ করে ওই রাস্তায় মারামারি করছে, ওই ওষুধ কোম্পানির 2টা লোকে মারামারি করছে। ওই ছেলের বয়স 5 মাস, মারামারি করছে। পরে ওনারা ধরাই দিচ্ছে ওই মালিকে, মানে আরেকজন ভাই এরকম পালক আর একটা ছেলে মারামারি করছে, ধরাই দিছে পুলিশ দিয়া। আমার হাজবেন্ডে ধরাই দিচ্ছে, আমি জানি না। তো এই নাইট গেট এসে বলে যে সালমা তোমার এই হাজবেন্ড তো ধরাই দিচ্ছে তোমার শ্বশুরে। পরে আমি কি করবো আর জানি না, সকালবেলা হয়েছে। এখন বলে যে আমার শ্বশুর ডাইকা নিয়ে বলে যে তুমি আমাদের ঘরে খাওয়া দাওয়া করবা কিন্তু। পরে আমি ওনাদের ঘরে একবেলা যাই, খাই, আর ওই বাচ্চারা নিয়ে থাকি এরকম করে 2 মাস। এখন আমার বাবার বাড়ি মানুষ শুনছে ওই কথা, শুনে আমার বাবা চলে আসছে, আর থাকতে পারে নাই। চলে আসছে, গাছ বেচছে দেশে, বেচা গাড়ি ভাড়া নিয়ে আসছে যে আমার মেয়ে নিয়ে যাবো আমি। এটা শুনছে, কাটতে জানি না, বড় বই দেখতে জানি। পরে আসতে পরে এরা যাইতে দিব না, যে না ওর স্বামী নাই, ওর দেওয়া যাবে না, মানে এত ফাঁসান দেয় নাই। তখন আর আমার বাবা ফিরত চলে গেছে। তো পরে আমার শ্বশুরে একটা লোক দিয়ে জেলখানায় পাঠাইছে যে তোমার হাজবেন্ডের দিকে আসো। কখন আমি গেছি, আর আমার হাজবেন্ড মানে আমি কই চলে যাম গা, আর এর ভাত খাম না, অনেক মাইর ধরেও করতো। পরে আমি চলে যাম গা, না বোন তুই যাইস না, আমি সারা পাইলে তারপরে তোর নিয়ে তোর বাবার বাড়িতে যাম। এটা আপনার বলছে? আমার হাজবেন্ড বলে জেলখানার ওই খাতা ধরে। হ্যাঁ, পরে আমি থাক লোকটা হাজার বাবা মানাই এতিম, এই খারাপ হইলো তো এমনি খাওয়ার খাদ্য দিত আমারে, মানে বাজার কোনটা বাদ রাখতো না।
কিন্তু ওই লোকটা আমার হাজবেন্ড কেমন মানে নিশা খাইতো রাইত হইলে দিন হইলে ভালো থাকতো। আচ্ছা, রাইতে মদও খাইতো আর গাঁজা সিগারেট বইরা ওগুলা ঘরে বসে বসে খাইতো। আচ্ছা আচ্ছা, এমনি এমনি করতে করতে ওই ছেলেরা একটু হাঁটিন হয়েছে পরে এর কয়েক বছর আবার বাচ্চা বেড়ে গেছে, তারা কোনো ব্যবস্থা নিতে বলেনি দেখে আমি বুঝিনি। আর আমার বাবা আমার ফ্যামিলিও ব্যবস্থা নিতে বলেনি, আবার বাচ্চা বেড়ে গেছে। ওই এই যে মেয়েটা পেট হয়েছে। আচ্ছা, এই মেয়েটা মেয়েটা পেট হয়েছে রে, প্রতিদিন পর্যন্ত রাত রইলে নিশা খাইয়া না অনেক অত্যাচার করতো। পরে করতাম কি জানেন, মানুষের ঘরে যাই রাত্রে পলাই থাকতাম, মানুষের ঘরে পলাইতাম, চুপ করে বসে থাকতাম, ওই হামতাম কইরা টইরা শুয়া পড়তো যে তখন ঘরে যাই চুপ করে শুয়ে থাকতাম। পরে এতই খারাপ ছিল, রাত্রে হইলে কি করতো পেশাব করে দিত বিছনার ভিতরে, প্রতিদিন দিত। ও জানে, ও দেখছে বড় হইয়া, প্রতিদিন পেশাব করে দিত। জানি না, ওই মদ খাইতো, প্রচুর খাওয়া খাইতো, একবার কাপড় মাথা উঠাইতো, রাস্তা দিয়ে মানুষের বক্তে বক্তে আসতো, কিন্তু কোন মহল্লার মানুষে ওরে কিছু কইতো না, কইতো পাগল থাক কিছু। কোন বাড়িওয়ালা দেখলো কইতো সালামান কি দিত লোকটারে, মানে ওরে সালাম দিত হেরা উল্টা, মানে একটু পাগল টাগল ছিল বসে। ওরকম কত রাত্রে ভয় পাইতাম, ভয় পার ঠেলা আমি খাটের নিচে ঢুকা চুপ করে বসে থাকতাম। তখন তাদাম বাড়ি বিশ্রে বুঝতে আসতো, পাইতো না, তখন চুপ করে শুয়ে থাকতো। শুয়ে থেকে ওই পেশাব করতো, সকাল হইলে জানি ওই পেশাব গুলা ধোয়া লাগতো আমার, খাতা করতো, শাশুড়ি কইতাম। আবার দেন সকালে রাইতে জ্বালানি খায়, তারপর সকালে তাও কাজ করা লাগতো, সংসারের কাজ করে আবার আমারটা করতাম। এমনি এমনি ওই বাচ্চারা পেট হয়েছে, তো ওই বাচ্চারা পেট হয়েছে, ওই মার খেতে খেতে পেট হয়েছে। 7 মাসের সময় বাবার বাড়িতে চলে গেছি। আচ্ছা, যে এখন আমার বাচ্চা হইব, যদি মইরা যায় বাচ্চারা, তখন বাবার বাড়িতে গেছে, বাবা মা যত্ন করে ওই মেয়ে ওই অনেক কষ্টতে 1 মাস পরে আমরা ঘুমাতে পারতাম না, মশারির মধ্যে আগুন ধরাই দিত, তারপরে ছুরি ধার দিত, আমার আম্মুর কল্লা কাটবে, মানে আমরা অনেক ভয় পেতাম, একটা রাত ঘুমাতে পারতাম না ঠিক মতো। মানে আমার যতটুকু মানে জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু আমার মনে আছে ওই ঘটনাগুলো, রাত্রের ঘটনাগুলো। 4-5 মাসের বছরের ছিল, 5 বছর 6 বছরের ছিল, নিয়ে গেছি। ঠিক আছে, তা আপনি যেটা বললেন যে আপনার বাড়িতে গিয়ে যাওয়ার পরে যত্ন করে, তারপরে 1 মাস পরে ব্যথা, প্রচুর ব্যথা, অল্প বয়সে মা হয়েছে, ছেলে ছোট 2.5 বছরের, ওই ছেলে 2.5 বছরের, অনেক সুন্দর একটা ছেলে। তখন এই মেয়ে হইব, অনেক ফকির পাকড়া বাবা মা দেখায় দায়িত্ব দাঁড়ে সবাই রাখে। তারপরে ডেলিভারি হয়েছে একটা মেয়ে, ছোট একবারে, ওজনও কম, পুষ্টি নাই কোনো শরীরে। তারপরে হয়েছে পরে আমার বাবারে ও ইয়ার ভিতরে চলে গেছে, বলা চলে যায়, বলছে আমার বউ নিয়ে যাবো, বলে আমার মা বলছে ডেলিভারি ছাড়া আমরা দিব না। তখন বলে যাইতে, আমি চলে যাই। 2 দিন থেকে ও চলে আসছে ঢাকা। তখন চলে আসছে পরে ও ডেলিভারি হয়েছে পুষ মাসের 15 তারিখে, ও হচ্ছে শীতের মধ্যে রাত 3টার দিকে হয়েছে। পরে ওরে নিয়ে 15 দিন পরে আমি ঢাকা চলে আসছি। আমার ছোট বোনটারে নিয়ে চলে আসছি ঢাকা, লগে করে নিয়ে আমার বাবা লঞ্চ উঠাই দিচ্ছে। ওরা আইন সংসার করতেছি এমনি। ওই প্রতিদিন রাত্রে হইলে খাইয়াই অনেক অত্যাচার করে। একদিন করছে কি জানেন, আমার এই মারণের লাগে বিশ্রাইতেছে দিনে মদ খাইয়া, পরে মারতে পারে না, আমি ইচ্ছা করে কলের দিকে চলে গেছি যে না মাত্র। খাটের স্ট্যান্ড ছিল আগের দিনে, কিন্তু দাঁড় উপরে কারা থাকে না খাটে, এভাবে নিয়ে এই আমার মাথার ভিতরে শিলি হয়েছে 4টা, দেখেন এই শিলি মাথায় বাড়ি দিয়ে মজক সহকারে বার করে লেগেছে। তখন আমার শাশুড়ি করছে কি, ওই শাশুড়ি এবার এমনি আদর করতো, মিশা কথা কম না, আমার অনেক আদর করতো, এখনো আদর করে। সে করছে কি জানেন, আমার মানে নিয়ে গেছে ডাক্তারখানা, নিয়ে এটা শিলি দিছে। যখন না শিলি দেয়, গিট্টু গুলো এম করে টান দিয়ে, গিট্টু ওই সময় সুতা ছিল, সিলাই টিলে বাসাইছি। আর 1 সপ্তাহ পরে ওই শিলিগুলা যখন খুলছে, আমি জানেন ওই অজ্ঞান হয়ে পড়ে গেছি ওখানে। তারপর বাসাইছি, আবার সংসার করতেছি এরকম করে সংসার। একদিন করছি জানেন, আমার বাথরুমের ভিতরে পলাই রয়েছি, বাথরুম ভাঙ্গা, টয়লেট ভরা ছিল নিচে, টিন সেট বেঁধতে থাকি না, আমার ওই শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে। আমার করছে কি জানেন, বাড়াইটা থাকে 22টা, ওই বাড়াইটারা সাক্ষী, এখন ওই বাড়াইটাই দোলাই করে আছে। ওই বাড়াইটা আমার করছে কি জানেন, বাথরুমে পলাইছি না, বাথরুমের দরজাটা ধাক্কা দিয়া ঢুকে আমার এই মুখটা আছে না, ওই বাথরুমের গুয়ের ভিতরে ডুমায় ধরছে, আমার এই শরীরটা পুরো গু দিয়া হয়ে যাচ্ছে। আর এমন জোরে ঘুষা দিচ্ছে বোঝেন, এই জায়গাটা এরকম করে খাওয়ার পরে খাইয়ে করতো, এটি ভালো থাকলে কিছুই করতো না, সে মদ আর গাঞ্জা খাইয়া এরকম করতো। এরকম করতে করতে ও বাচ্চার বয়স 4 বছর, যে মার খেতে অনেক হেরা বার করে দিচ্ছে। ও শ্বশুর মানুষ আর সহ্য করতে পারে না, এই ছেলের তারা সহ্য করতে পারে না, দেখে তারা করছে মা জমানা সব ঘরের নামে বাইরে ফালাই দিছে ফিক্কা মজা, যে আমাদের বাচ্চা যাও গা বাবা, তোমাদেরকে রাখতে পারবো না। তখন একটা অন্য বাসায় ঘর নিচ্ছি আমরা। এখন আমি কিছুই বুঝি না, থানাও কিছু বুঝি না, বাবা মাও দিয়ে নেয় না,
কিছুই বল না, শ্বশুর বাড়ির মানুষও কিছু বলে না, আমি কিছুই বললাম রাগা করা। এরকম করতে করতে পরে এই মাইয়ার 4 বছর বয়স হয়েছে, আর ওই ছেলে একটু বড় হয়েছে, 6 বছরের হইব, মানে 6-7 বছরের, আর ওর 4 বছর। তখন ওরে 4.5 বছর হয়েছে, আর ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায় ওইখানে। আচ্ছা, কইরা এখন আমি কি করি জানেন, ওই আকরবাতি আছে না, ও নিশাবানি খায়, অত টাকা দিত না, 60 টাকাই না দিত রাত্রে বাজার করার জন্য। আচ্ছা, আর সব খাইয়া লইতো। ওই দিয়ে আমি ওই টুকটাক 12 টাকা কেজি চাল ছিল তো, আর ডাইল ছিল, তো মাংস ছিল 60 টাকা। তো ওই 1 কেজি চাল আনলে আমরা সুন্দর 2 দিন হয়ে যেত, আধা কেজি করে, অত খাইতাম না। আকরবাতি আছে না, এগুলা ওদিকে দেয় বাড়ি বাড়ি বানাইতে। তখন আমি মানুষে বানাই দেখে দেখে শিখছি, তো প্রতিদিন 3 কেজি বানাইতাম। সিয়ারি খাইয়া অনেক বাড়াইতে ঘুমাই থাকতো। হ্যাঁ, আমি ঘুমাইতাম না, আমি ওই বৈশা বৈশা ঘরের মধ্যে ওই গোলাইতাম, গোলাইয়া বইয়া বইয়া বানাইতাম। তো সবাই বেশি বানাইতাম, 4 কেজি কি 4.5 কেজি বানাইতে পারতাম আগরবাতি। জি, বেড়েরা দিয়া যায় বাসায়, গুড়িও দিয়া যায়, গোলাই নিতে হয় আটার মতন করে। তো বানাইতে বানাইতে ওই বেবিও আমার শিক্ষা লাইছে ওগুলা। হ্যাঁ, ওই মেয়ে 4.5 বছরের মেয়ে শিক্ষা লাইছে দেখতে। তো ও একবার মতন বানাই দিত আমারে, যেরকম বানাইতাম মাইজি ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায়। আর ওই 4.5 কেজির মতন বানাইতাম, কোনদিন 3 কেজি বানাইতাম, বানাই রাখতাম, পরে লোক আসলে নিয়ে যেত, 1 লোক 1000, 1200। কত টাকা পাওয়া যেত? 1500-1200 এরকম পাইতাম 10 দিন 15 দিন পরে। 10 দিন 15 দিন পরে? হ্যাঁ, 10 দিন পরে। বহুত কঠিন। কঠিন অনেকগুলা, এতগুলা হইতো 1 কেজি। ওগুলা রাস্তায় সুগার লাগতো, মিল্লা সুগারের পরে আবার বাইন্দা রাখতাম, লোকটা নিয়ে যেত। তো এই 10 দিন 12 দিন পরে 1500-1200 টাকার মতন আইতো। আইলে আমার কাপড় চোপড় আমি নিতাম নিজেরটা, ও বাচ্চারে কিছু দিতাম, দিয়ে বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছি। করার মনে 2 মাস কি 4 মাস পরে হিরণ ধরছে। এখন ওই পাক ঘরে বৈশা বৈশা খাইতো কত অন্য মানুষের সাথে, আপনার জামাই। তখন হিরণ ধরছে। পরে এখন আমি বুঝি না যে ও কি খায়, এটা খাইয়াটে ঘরে যাই চুপ করে দমন ধরে শুয়ে থাকতো। এখন আর আমার সাথে ওই মারামারিটা কম করতো, ওইটা খাওয়ার পরে মারামারিটা কম করতো, কিন্তু টাকা চাইতো আমার কাছে, খালি টাকা না দিলে মাত্র। এই যে দেখেন এই কেন্নার ভিতরে, এই যে এই কেন্নার ভিতরে রড দিয়া বাড়ি দিয়ে এগুলা এমন কালো হয়ে রয়েছে, এই যে দেখেন কেন্নার ভিতরে দুনো হাত আছে, ওর পায়েও আছে, বাড়ি দিত এইভাবে, বাইরে দিত। আর কাপড় চোপড় নিত, থালা বাটি নিয়ে যেত। তখন ওরা ও তো বড়, 5 বছর হইয়া গেছে, আর ওই ছেলেও তো একটু বড়। তখন কি করবো, ওই কাজ লইছি একটা, সবাই দিয়ে কিস্তিতে টাকা উড়াইয়া চলে সুন্দর। ওই আগরবাতি দিয়ে চলবো না, মেশিনটা আনতালে জালি ব্যাগ সিলাই, নেট গুলা ওই ফলের দোকানে দেয়। অনেক একজনে বুদ্ধি দিয়ে কি, ওই তোর স্বামী তো ওই নিশা ধরছে, এখন তো ওই বাচ্চা দুটো জীবন নষ্ট হইব, আর বাবা মাও নেয় না আমার আয়সা, কেউ পাশেও দাঁড়ায় না। তখন বললাম যে তারপরে আমি একটা সেলাই মেশিন কিনি, কিস্তির টাকা 4 বার টাকা জমা দিলে ওরা টাকা দেয় 10,000, ওই সুতলাপুর এই কিস্তির অফিস শক্তি। তখন 10,000 টাকা উড়াই একটা সেলাই মেশিন কিনি যায় সদরঘাট থেকে, কিনে ওই নেট ব্যাগ গুলো এখন সিলাই 100 সিলাইলে আপনার 10 টাকা। এরকম প্রতিদিন 1000 সিলাইতে হইব, পাও দিয়া তোর 1000 সিলাইতে পারব না। তখন একটা মোটর কিনে নিলাম 500 টাকা দিয়া, কিনা লাগাইয়া এখন সিলাই আমি, ও বাস করে। আর ওই ছেলে পড়ে না, ক্লাস 1-এ ভর্তি করছি, তুই উঠছে, পড়ালেখা করতেছে না, খালি খেয়ালে বাচ্চা কাচ্চার লোকে, ওই বাবার মতন বুঝছেন, খেয়ালে খেলতেছে না। আর ও মেয়ে পড়ে মাদ্রাসায়, তখন মাদ্রাসায় পড়তে পড়তে ওরম নিশা খায়, এলাকার সবাই ওরে চিনে। কে নিশা খায়? ওই হাজবেন্ড খায় নিশা, এলাকার সবাই চিনে, ওর ছোটতে এই এলাকা 5 বছর চিনলে তখন চিনে এটা তার মেয়ে। ওর মাদ্রাসায় মানুষের খারাপ কথা বলে। কি বলতো মনে আছে? একটু বলো তো, তোমাকে তুমি করে বললাম, একটু বলো। বলে যে হিরণ চিরমে, এই সমস্ত কথা বলতো, আমার অনেক খারাপ লাগতো। তখন আমি মানে করুম কি, ওইখানে থাকি না আপাতত। পরে ওই মাদ্রাসায় বেতন দিতে পারতাম না, ওই জালি ব্যাগ দিয়ে যা পাইতাম ও দিয়ে ঘর ভাড়া দিন নাই, কিন্তু একটা বাড়িতে 3 সেট ভাড়া গেছি। ও পাইতে আমার মিশিংটা নিয়ে যাইতে ধরছিল। পরে এলাকার লোক আছে ভালো নেতা, ওর রাস্তার মধ্যে যায় কাইন্দা পড়ছি আমি, কাকা মিশিংটা নিয়ে যাবো, আমার টিভিটাও নিয়ে গেছে ঘরের থেকে, আবার ওর চাপারে ছোট গুলো নিচ্ছে, কারণ আমার আছে গেলে মিশিং আর একটা খাট আছে, আর কিছু নেই করে, আর ওই হান্ডি পাতিল কটা আছে আমাদের, আর কিছু নেই। ওই মিশিং এর মাথা নিয়ে যাবো, আমি এমন গ্যারান পাইতেছি। আর আমি ওই জালি ব্যাগ সিলাই মানুষের বাসায় দিয়ে আসি, আবার নিয়ে আসি। আর ও দেখছে কিভাবে খায়, ওরা জিজ্ঞাসা করে, মানে ঘরের মধ্যে মোম জ্বালাতো,
মোম জ্বালিয়ে পয়সা দিয়ে মানে মুখ দিয়ে কি যেন একটা। তুমি তোমার বাবাকে বলতে না যে বাবা এটা করো না? আমি আমার বাবাকে অনেক ভয় পেতাম, কারণ আমার বাবা সবসময় আমি দেখেছি যে আমার বাবা শুধু মানে মারামারি করে, আমার আম্মুর উপর অনেক অত্যাচার করে। আচ্ছা, এই যে আমি আমার আম্মুকে মারলে আমি আমার বাবার পা ধরতাম যে মেরো না আমার মাকে মেরো না। মানে উনি ছুরি দাঁড় দিত ঘরের মধ্যে, মশারির মধ্যে আগুন ম্যাসের মানে আগুন মানে ধরিয়ে দিবে এই পর্যায়ে, মানে বাড়াইতে গোটাই আনতাম, বাড়াইতে পরে থামাইতো, ছুরি ধার দিত, অনেক বড় বড় ছুরি ধার দিত উনি। খুর নিত, জবা করবো রাত বেলা মানুষের ঘরে হাত তুলতো? না আমার গায়ে হাত তুলতো, শুধু আমার মার গায়ে হাত তুলতো। তোমার সাথে কেমন ব্যবহার করতো বাবা হিসেবে? দিনের বেলা ভালো থাকতো, কিন্তু রাত্রে তো ভয়তে তো এক কোনায় থাকতো, দুই বাচ্চা মশারির কোনায় বসে থাকতো দুজনে, মানে বড় ভাই আরো। তখন তো এই যে আপনার না এই সংসার তো আমার অনেক পরে হয়েছে। ঠিক আছে, বলেন। তখন এই এরকম করতে করতে পরে হঠাৎ করে এখন মিশিংটা আছে, ওই লোকটার বললাম, তখন ওই লোকটার বাড়ি এলে বলছে যে ওর হাজবেন্ড রে এখান থেকে বার করে দিতেছি, আর এখানে আসবো না, জায়গা দেব না। তখন আমি ও গেছে কাজে, আমি চুপে বাড়ির সাথে শেয়ার করে রুমটা ছেড়ে দিছি, দিয়ে আমার দুই বাচ্চা নিয়ে একটু দূরে চলে গেছি আমি, ওখানে বাসা নিছি, নিয়ে ওখানে থাকি। ও কে ভাবে জানি গেরান পাইছে, ওখানে চলে গেছে। যায় আমি দরজা খুলিনি, জানলা দিয়ে বলে যে আমার প্লেট দে, আমার বালিশ দে। তখন আমি জানলা দিয়ে প্লেট দিছি, বালিশ দিয়ে দিছি। আমার হাত ধরে এইভাবে মোচড় দিছে ঘর মতন না, মানে জানলা দিয়ে পারে না, আমার মারবো এখন আইসি কে ওর সংসার। তখন আমি দিয়ে দিছি, ওরা বড় মাদ্রাসায় যায় আসে, এখন ওরে কোথায় রাখবো আমি, কই যাব না যাব। ওরা কি দেয় জানেন, বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, দেখে মিশিংটা বিক্রি করে লাইছে, এখন দিয়ে মিশিংটা দিয়ে কাজ করে খাইতাম। গেছিলাম মোহাম্মদপুর, বড় ভাই থাকে, বড় ভাইয়ের কাছে গেছি টাকার লাগে। বড় ভাই বলে যে তুই আর কয়দিন পরে আইলে আমি কিছু দিতাম, তো তোর বাবির লেগে দেশে টাকা ফাড়াই দিছি, এখন তো আমি দিতে পারব না বোন। তো চলে আইসি। মেজ বোনে এই সময় একটা ব্যাংকে চাকরি করতো, মেজ বোনের কাছে কইলাম, ও কয় কি আমার ব্যাংকে টাকা তুইছি উঠান যাবো না, মানে দিব না। আর ওই বড় বোন ওই থাকে হইলো শ্বশুর বাড়িতে বরিশাল, এখন আর ঢাকা থাকে না, যে ওর কাছে যে চামো কিছু। তারপর ও হঠাৎ করে ঢাকা আসছে, আসছে পর ও বলে যে আমাদের বাসায় এসে খাইস। তো কয়দিন খাম, ওদের বাসা দুটো বাচ্চা লেবো, ওরা তো বাচ্চা কাচ্চা আছে, স্বামী আছে, ওরও 3-4টা বাচ্চা হয়ে গেছে। তখন এই মেয়েরে বললাম কি তুই ওই তোর দাদি গোবার তুই তো থাক, আমি দেই আমার বোন ছোট বোনের লগে যে কাজ কাম কিছু করতে পারিনি, কই আমি সিংটা বিক্রি করে বাড়িওয়ালা ভাড়া দিয়ে দিছি। দিয়া এখন 4 দিন ধরে আমাদের ঘরে একটা টাকাও নাই, আমি কিছু করতে পারতেছি না। কাজের লেগে যাত্রা বাড়ি যায় যে ঘুরি গার্মেন্টসে, কিন্তু নিতে চাই। আমার এমন করতে করতে বুঝেন একটা স্যান্ডেলও নাই আমার পায়ে, এই খালি পায়ে যাত্রা বাড়ি গেছি, আবার আইসি। শুনেন, আইসা 3টা বাড়াইটার কাছে বলছি, বাড়াইটার অনেক বড় লোক, আর একটা কেমন ওই যে শ্বশুরের মাইয়া আরো বড় লোক, বুঝেন বাড়িওয়ালা। কইছি কি আমার একটা জুতা থাকলে দেও, আমি খালি পায়ে হাঁটতেই না, ঠোসকা করে আছে পায়ের মধ্যে, হাঁটতে হাঁটতে গার্মেন্টসে টোকাই কাজ, তো বাচ্চা দুটা রেখা। তখন ওনারা জুতা দেয়নি, তখন আইসা ওই যে শাশুড়ি বিয়ে করছে তার কাছে চাইছি। তার আবার কষ্ট বুঝেন, তার স্বামীও তার খরচ পাতি জানা, সে একটা বাড়িতে ভাড়া থাকে, তার বাড়ি ঘর ভাঙ্গা, 3-4 বাড়ি ভাঙ্গা লাগছে। তখন সে কি করবো, তার মেয়ে কলেজে পড়ে, তার মেয়ের একটা পুরান জুতা কয় এটা নিয়ে আসলে লগা, তখন ওই জুতাটা নিয়ে একটু মুছি দিছিলে, ওটা পিন্দা যাত্রা বাড়ি একটা মিক্সি ছিলেন, ওই জায়গায় কাজ নিছি। ও টাকা দিব, মাস শেষ হইলে, ডেলি টাকা দিব না। 4 দিন ধরে ও বাচ্চা দুইটা না খাইয়া যাবে কান্না করতেছে, ওরা নাকে একটা চুঙ্গি ছিল, ওইটা জুতা বিক্রি করে। ওনার আবার আমার আবিয়ে থেকে চিনে, ওই এলাকায় থাকে। তারপর বিয়ের আগে ত্যাগ করে যাইতাম ওর খেলতে খুলতে, হ্যার ছেলের লাগে, তো হেরা চিনে। আমি কই কি নিজামের আম্মু আমার নাকের চুঙ্গিটা রেখে আমার কটা টাকা দাও, কয় কি কে, আমি ওই 2 বাচ্চা না খায়া মরতাছে। ও তো জানে ও মুখের বউ, আমি সব চিনি, আমার হাজবেন্ড সবাই। বলে তারা পানি বাঁচছিল, ওইটা দিচ্ছে 2 বাচ্চারে খাওয়াইছি। আমার বলে তুই খা, আমি না আপা আমার পেটে বাদ যায় না, আমি খাম না। আর ও তো হিরোন খাইয়া গিয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে। পরে করছি কি নাকের চুঙ্গিটা তাদের কাছে বেচছি 200 টাকা, বেচছে চাল পাত বাজার ভাত আইনা কয়দিন খাইছি। খাইয়া ওই যে আগে তো উঠে না কাপড় টাপড় ছিল, আমার ঘরে কাপড় পরতাম, তো এই 3-4টা কাপড় ছিল, আর একটা রেডিও ছিল ঘরে, ওটা দেয়নি, হিরোন ছিল আমি। ওই রেডিওটা বিক্রি করছি একজন ধরে, বেচছে আবার কয়দিন চলছি। এরকম কথা তুমি মাস্টার বেতন পাবো, মানে এই মাসটা এমনি চলতেছি। আর আবার 4টা কাপড় ছিল, কাপড় 4টাও বেচছি, বেচে এমনি করছি। কইটা দিয়ে কি বেতন পাবো, মাস শেষ কি এমনি চলুন চলতে, ঘরের জিনিসপত্র সব ওই বাড়ি এলাকা দিয়ে দিছি। যেমন আমি ঘর ভাড়া বাজাইলে তো আমি দিতে পারবো না, দিয়ে আমার ছোট বোনের কাছে গেছি গা, আর ও মাইয়া ওই দাদির কাছে দিচ্ছি মাদ্রাসা হেদের বাড়ির কাছে। আর ছোট বোনের কাছে যেমন 2 মাস যারা থাই, ওই মাইয়া ওদের কাছে থাকে, ওরা যা দেয় খায় থাকে, আর ওই ছেলেও ওদের কাছে
দোনোটা ওই শাশুড়িরা নিচ্ছে দায়িত্ব যে কয়দিন থাকুক তুমি নিজের পায়ে দাঁড়ায় পরে নিয়ে যাও। এইভাবে থাকতে থাকতে পরে বড় বোন বলে যে এরকম করে চলবি কয়দিন, তো আমার কাছে এসে থাক। তখন ওর সামনে একটা রুম নিয়ে দিছে, দিয়া বলে যে তুই এখানে থাকি একটা কাজ কাম করে ওরা আমি দেখুম, তুই চলিস। এইভাবে করতে করতে পরে ওই মেয়েটারে আর ভর্তি করতে পারিনি ওইখানে যাইয়া। এখন ওই মাদ্রাসাতে মানুষের খারাপ কথা বলে, আবার হুজুরা বলে যে তুমি বেতন নিয়ে আসো না, বলে দেখতে ও পড়ার থেকে নিয়ে গেছি, নিয়ে ওই বোনের কাছে থাকি। কারণ ওইখানে বোনে ভর্তি করে দিছি, স্কুল ড্রেস বানাই দিছে বড় বোনে। তো বড় বোনটা একটু আদর করতো, তো এই বড় বোনের কাছে কাছে রাখতে রাখতে ওই বড় বোনের জামাই তো পিছলইছে যে ওর আমার সাথে মানে দুষ্টামি করতে চায়, ওর মানে বেকায়দা শৈলী মূল্যে বর্ষ করতে চায়। ওর 3 সন্তান, 3 সন্তান, ছোট ছোট আর বেশি বড় না। তখন বোনের বলি নেই এরকম যে কয়টায় বলে যে চুপে বলে আছে তুই আমার কাছে বিপদ বললে আমি কন্ট্রাক্টারি করে পয়সাও ভালো কামা, টাকা বোঝেন প্রতিদিন অনেক টাকা আনে, কিন্তু আমি আমার বোনের কাছে শেয়ার করিনি, আজ পর্যন্ত বলিনি এই কথাগুলো, আজকে প্রথম বলতেছি। তখন বলি যে না এনে থাকলে আবার বোনের ঘরও দেখি মারামারি করে হাসবেন, বাচ্চা ঘরও মারে, বোনেরও মারে, বলে যে না এনে থাকুম না। তখন ওইখান থেকে সইরা আলাদা একটা বাসা নিয়েছি 3 সাইড নিয়ে, এখন কাজে লাগছি যাত্রাবাড়ি। মেক্সি সিলাই, রেডিমেড মেক্সি 5 টাকা করে পিস দিব। পরে সিলাই পেটিকোট মেক্সি সিলাইতে ওই টাকাটা দিয়ে ঘর ভাড়া দেই, মাস শেষ ওদের 2 খাওয়াই। এর মধ্যে আমার বাবার কাছে বড় বোন ফোন দিছিল যে সালমা কিভাবে খাইবো। বাবা বলে যে ওর কাছে সিলাই মেশিন আছে না, ওইটা দিয়ে খাইতে পারে না, এই কথা বলছে। শুনে মনে কষ্ট লাগছে বুঝছেন। পরে কই বাবা মাকে দরকার নাই, বাবা বাচ্চা আছে ওসম। তখন বাইরে তো আর খোঁজ নেই, আর কেউ নাই খোঁজ নেয় না। তখন কি করবো, ওই জায়গায় বাসা নিয়ে থাকি। হঠাৎ করে আমার এত অসুস্থ হয়ে গেছি, কাজ করতে করতে বুঝেন বিছনার লগে লেগে গেছি। লাগার পরে ওই 2টা লোক, আমার বাবা আবার বোলার থেকে বাড়ি বিক্রি করে নোয়াখালী বাড়ি করছে। করার পরে ওই লোক 2টা আমাদের বাড়ির লোকের এই ক্যান্টনমেন্ট চাকরি করে, আর্মি ক্যান্টনমেন্ট সিপিএল চাকরি করে। তখন ওরা মানে আমাদেরকে চিনে, তাই শুক্রবারে বিকালে আর্মিকে বন্ধ থাকে, তো ওরা 2জন আমার বোনের বাসায় আসতো, বোনের জামাই লাগে কথাবার্তা বলতো। তখন আমারে বললো যে তুই কি করাস, আমি এরম করি ভাই, কিভাবে সোর মধুরে বাচ্চা নিয়ে, বলে যে তোর ছেলেটারে আমাদেরকে দিয়ে দেয় ক্যান্টনমেন্টের মধ্যে, ও টুকটাক আমাদের সাথে করবো টুরবো থাকবো। তো ছেলেটারে ওরা নিয়ে গেছে ভিতরে। তো নিচে পরে 1 দিন 2 দিন ওরকম দেখছে, ওই ওর বাবা দেখছে, দেখে বলে যে কে, বলেন আমার বোনের ছেলে। আপনার সেকেন্ড হাজবেন্ডের কথা বলছেন আপনি? আমার বোনের ছেলে। প্রথম হাজবেন্ডটা কোথায়? প্রথম হাজবেন্ড ওই রাস্তা ঘুরে খায় টায়, নিশা পানি। আপনার সঙ্গে যোগাযোগ নেই? না যোগাযোগ নেই, 2 বছর হয়েছে এখন যোগাযোগ নাই। এখন একদিন দেখছি রাস্তায়। ডিভোর্স হয়নি কিন্তু যোগাযোগ নাই? না, ডিভোর্স হয়নি। আর ওর সাথে আমার কাবিনও হয়নি, এমনি বিবাহ দিচ্ছে, মানে মৌখিক ভাবে দিচ্ছে তারা। তখন ও একদিন দেখছি রাস্তায়, দেখছি নাক মুখ একবার ফুলা, পাওয়াত ফুলা প্রচুর। এই আমার বড় বোনের জামের কাছে যায়, কইতাছে দুলা ভাই আমি 3 দিন ধরে খাই নাই, আমার কটা ভাত দাও। আমার বোনের হোটেলে নিয়ে বলে ভাত দুধ খাওয়াই পাঠাই দিচ্ছে। আমাদেরকে অনেক বিশ্রায়, সে পায় না, তন্ন করে পাইলে তো আমাদের মারবো। হ্যাঁ, তো পায় না দেখে ও বিশ্রায় দিচ্ছে, ওই দোলাই পর পুইরা থাকে, রাস্তাঘাটে পুইয়া থাকে, আর মানুষের ওইটা চুরি করে। তখন ওই ঘর নিয়ে থাকি ওই লোকটা বলছে যে তো চল একদিন তোর বোনের দেখতে যাবো। তো আমার দেখতে আসছে, দেখতে আসছে, একদিন দেখছে, দেখে চলে গেছে। গিয়া ওনার রেশন পাইতো 20 কেজি চাউল আর 15 কেজি আটা। এই রেশনটা ওই লোকটারে দিয়ে আমার বাসায় পাঠাইছে। 3 মাস রেশন পাইতো। মানে সে কি আর্মিতে ছিল? আর্মিতে সার্জেন্ট ছিল। হ্যাঁ, সার্জেন্ট ছিল। দেওয়ার পরে একদিন আবার আসছে আমাদের বাসায়, মিষ্টি নিয়ে আসছে। নিয়ে আসে আমি আর আমার ওই ভাইটা দেশের, ওনার সামনে আসছে, আরেকটা ভাইও আসছে, 3 জনে আসছে। 3-4 একটা বাড়িতে অনেক বাড়াইতা ওই বাসায়। তখন আমার মানে দিচ্ছে একটা নাম্বার মুট কইরা লেখা ফিকা মেরে আমার ঘরে দিচ্ছে। ওরা যদি দেখে মাইন্ড করে, ফিকা মেরা দিচ্ছে, ওই লোক 100 টাকা দিচ্ছে। দিয়া মানে ওর মধ্যে লেখা আছে যে আমার কাছে এটা দিয়ে ফোন করবো, এই টাকাটা দিয়া তুমি জুইরান রেলগেটের থেকে, তোমার সাথে আমার কথা আছে, এটা লিখছে। তাই আমি তো আর অত পড়ালেখা জানি না, ভালো করে বুঝি না। তো একজনের দিয়ে আমি পড়াইছি, এই আমার ওই বাচ্চা অত মানে পড়তে পারে না, পড়াইছি। পর দেখি ওই কথা লেখা। তখন আমি একদিন রেলগেটে ফোন দিছি পরে সে আমার জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে চলেন। তাই আমি বলছি আমি এরকম কাজ করে চলি। বলে যে আচ্ছা আপনি আমার সাথে একটু দেখা করেন, আপনার আমি সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিন। নাম কি ছিল ওনার? খুরশেদ আলম।
না সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিব। তখন আমি বলছি যে আচ্ছা যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় তো আমার ভালো হইব, সরকারি চাকরি হইলে আমি চলতে পারবো 2টা বাচ্চা নিয়ে। এভাবে বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে। মানে এটা প্রথম বাচ্চা না? এই যে ওর বয়স 7-এ বইরা গেছে এরকম। তখন মেয়ে পরে ক্লাস 1-এ মনে পরে এরকম হইব, 1-2-তে পরে। তখন ছিল আমার লগে আছে, ছেলেটা তখন ছেলে আমার লগে আছে, ঘুরে গাড়ি কোনো কাজ করে না। ও তখন ওই ক্যান্টনমেন্ট দিছি, ও কাম পছন্দ হয় না। আর ক্যান্টনমেন্টে দিয়েছিলেন কিন্তু ওখানেও কাজ পছন্দ হয় না। ওরা কাপড় দোলাই করে, ওরা আব্বু না, ওরা বসে না বানি, ওই সিভিল ওরা কাপড় দোলাই করে আর্মি গো, ওগুলার লগে একটু কাজ কাম করতে দিছিল, কিন্তু করবো না। সে আয়সা পড়ছে, আয়সা ঘরে শুয়ে থাকে, আমি কিছু বললো খেলে টেলে আয়সা আমি যাই লেগা কাজে, ও ভাত বুত খায় খেলে, খেললে খারাপ পোলাবেনের লাগে মিশে। পড়াশোনা করে না, পড়াশোনা করে আপনি শাসন করেও করতে পারেন। শাসন করলে কি আমার মানে কিছুই কয় না, আমি মারলে চুপ করে থাকে, আমি দিয়ে লাগে ও খেলে টেলে, আর আমি না দেখলে পলায় থাকে, থেকে ভাত বুত খায়, এরকম করে দিন যা রাত পয় ওর খালি, না খাইলে না খায় থাকে। বাবা খুবই বাবার কাছে যায় না, এই জন্য বলি বাবা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যামিলির জন্য, খুবই ইম্পর্টেন্ট। এবং একটা ব্রোকেন ফ্যামিলিতে আসলে যারা বড় হয় তারা বুঝতে পারবে যে একটা মার অ্যাবসেন্স কিংবা একটা বাবার অ্যাবসেন্স ওই পরিবারের জন্য কতটা ভয়ানক, বা তার বড় হয়ে ওঠার জন্য কতটা ভয়ানক। বলেন তারপরে কি হলো? আপনি তারপরে এভাবে উনি বলছে চাকরি দিব, বললা চাকরি তো দিব না, আমার লগে সিটিং বাজি করবো, আমি তো আর বুঝিনি। উনি এভাবে আমার ওই লোকটা দিয়ে একটা মোবাইল কিনা পাঠাইছে, সিটি সেল মোবাইল, সিমও বইরা দিছে। দিছে পরে ওই মোবাইলটা কল দিছে রাইতের 12টার দিকে, দিছে পরে আমার সাথে উনি কথা বলে, এরকম 1 দিন 2 দিন 3 দিন কথা বলে, প্রতিদিন কথা বলে, দিনের বলতে পারেন আমি কাজ করি, সে রাইতে কথা বলে আমার সাথে 2-1 ঘন্টা বলে, বলতে 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 একদিন আমি অসুস্থ হয়ে পড়ি, বিছনার লগে লাগিয়ে গেছি। আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এই জায়গাটিতে আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, এবং আপনাদেরকে যেটা বলেছি যে আজকের অনুষ্ঠানটি খুবই ইম্পর্টেন্ট। আজকে যদিও আমরা এখানে সালমার জীবন গল্প তুলে ধরছি, কিন্তু তার জীবন গল্পের সাথেই তার মেয়েটার জীবন গল্প জড়িয়ে আছে, যে মেয়েটি ভিকটিম, 11 বছর বয়সের কিশোরী, 2018 সালের নভেম্বরের 8 তারিখে রেপড, এবং এটা এখন মামলা হয়েছে, এটা বিচারাধীন অবস্থায় আছে। ওই মেয়েটিও আছে স্টুডিওতে, এবং তার বড় বোন, সেও মাঝে মাঝে কথা বলছে আপনারা জানেন, এবং তাতে একটা ছোট্ট ভাই, সেও আছে স্টুডিওতে। প্রয়োজন হলে আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে আমি অসুস্থ হয়ে পড়ি, হঠাৎ করে একদম বিছনা লগে লাগিয়ে আছি। এখন আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই, অত স্যালাইন লাগাইবো। তখন আমার বড় আপু আমার কাছাকাছি আইছে, কাছাকাছি থাকি 2 বোন, একটু দাঁড়ে দাঁড়ে বাসা। তখন আইসা বলে যে স্যালাইন লাগাইবো, টাকা পাবো। তখন ওই মোবাইলটায় আমি ফোন দিছি যে ভাই আমি অনেক অসুস্থ, আমার কিছু টাকা পয়সা দিলে আমি শরীরে একটু স্যালাইন মেলান নিতাম। তখন উনি 2000 টাকা পাঠায় ওই লোকটারে দিয়া, পাঠাইলে আমি ওই টাকাটা দিয়ে স্যালাইন মেলাইন নেই। এটা মানে আমার বড় বোনে জানে না ওই লোকটা পাঠাইছে, জানে মনে আমার কাজের টাকা, এই মানে আমি আনছি কাজের থেকে, ওই যাত্রাবাড়ির থেকে। তখন ওইটা দিয়ে স্যালাইন মেলাইন নিয়েছি, শরীরে একটু সুস্থ হয়েছি, আবার কাজ করি। তো হঠাৎ করে আমি ভাবলাম লোকটা আমার অনেক কিছু বলে, মানে যে আমি তোমার দায়িত্ব নিবো, তোমার কাজ করা লাগবো না, আমি 20,000 টাকা বেতন পাই, রেশন পাই, আমার কেউ নাই। বিবাহিত ছিল? হ্যাঁ, বিবাহিত, 2টা বাচ্চাও ছিল। না আপনি জানতেন? না, জানতাম না। আমার ওই ওরে হাত করে নিছে ওই লোকটারে, ওই যে আমাদের দেশের ওই লোকটারে হাত করে নিছে, বলতে না। হ্যাঁ হ্যাঁ, তখন জানতাম না কিছু। তখন বলে এগুলো, আমি বলি না ভাই আমার 2টা বাচ্চা আছে, এটা নিয়ে কেউ সংসার করে কিনা, করে না। করলো পরে আমার বাচ্চাটি লাত্তি লুত্তি দিয়ে ফালাই দিবেন আপনি, বলে যে সবাই একরকম মনে করেন না আপনি। দেখলাম লোকটা অনেক ব্যবহার ভালো টালো, এরকম দুর্বল হয়ে গেছি একদম, মানে তার প্রতি। সে বলে যে তোমার বোনের কাছাকাছি তুমি থাইকো না, তুমি আমি একটা বাসা নিয়ে দিই, তুমি ওখানে বাসা নাও। তখন আমি বলছি যে না, বাসা তো নিবো আমি, কিন্তু সেই বাসা ভাড়া আমার কে দিব? বলে যে আমি দিব। তখন আমি বাসা ছাইরা ওই পারে, রেল গেটের ওই পারে একটা বাসা নিছি, ভাড়া মনে 4,000 টাকা হইব না, 3,500 টাকা বাসা ভাড়া নিয়ে আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমি ওখানে গেছি। দেওয়ার পরে টুকটাক কিছু মাল সামানো কিনা দিছে, আর ওই লোকটারে দিয়ে রেশন মেশন পাঠাইছে বাসায়। পাঠাইছে পরে বাড়িওয়ালারে বলছি আমার 2 বাচ্চা আমি থাকুম, আমার হাজবেন্ড থাকবো, এ কথা বলছি। এখন আমি বলছি যে আমরা এখন, বলে যে আমরা এখন বিবাহ করবো। উনি বলছে আমার প্রস্তাব দিচ্ছে, আমি বলছি তাহলে কে সাক্ষী থাকবো, বিবাহর সাক্ষী আছে না? তখন ওই লোকটা আর একটা লোক, এই 2 জন সরকার, একজন মৌলবী ডাইকা
আমরা বিবাহ করছি। আচ্ছা, তো এই বিয়ে করার আগে তো আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার তো কোনো সেই অর্থে সম্পর্ক নাই, সম্পর্ক ছিল না, তার কিন্তু চিনিও না, জানিও, দেখিও নেই আর তারে। আর এই কোথায়- 2 বছর সে আমার কোনো খোঁজ খোঁজ খবর খবর না, নেই। আমরাও তার খোঁজ তো খবর নেই। আপনি বিয়ে করার আগে কি আপনার ছেলের মেয়েদের সঙ্গে আলোচনা করছিলেন যে আমি এরকম একটা বিয়ের সাথে এরকম? বলি আপনারে, তখন আমি বিবাহ করতে চাইছি, কিন্তু আমার এই মেয়ে বাধা দিচ্ছে। আচ্ছা ছেলে কিছু বল না, ছেলে যেখানে রাইতে না খাই, আচ্ছা ছেলেও বোঝে না সব কিছু, মানে অন্যরকম। ও মেলে বলে যে না, এরে আমি বাবা বললে স্বীকার করুম না। আচ্ছা বোঝে সব, বলে যে না। আমি বলি যে থাক বাবা, আমরা ঘর নিতে গেলে ঘর দিব না আমাদেরকে। ও মানুষে বলে যে ঘর নিতে আইসেন আপনার হাজবেন্ড কি করে, বলি যে আমার 2 বাচ্চা আর আমি, বলে যে না বাসা দিব না, বাসা দিব না। আপনি কিভাবে বাসা ভাড়া দিবেন এই কথা বলে। তখন ওরে বললাম যে একটা গাছের তলে যদি থাইকা তোমরা বাবার পরিচয় দিয়ে থাকো, মানুষ সম্মান দিব তোমাদেরকে যে এ তোমার বাবা। দিস ইজ আওয়ার সোসাইটি, প্রিয় শ্রোতা, দিস ইজ আওয়ার সোসাইটি। বলেন তারপর। তারপরে বিবাহ করার পরে উনি সেদিন আমাদের বাসায় ছিল, কিন্তু আমার ছেলে ছিল না, ছেলে আবার ক্যান্টনমেন্টের ভিতরে ওদের সাথে থাকে। জি আমার এই মেয়ে ছিল বাসায়, তখন এই মেয়ে কান্দে, কান্দে দেখে সে চকলেট মকলেট এনে ওরে দিছে। তখন আমাদের বাসায় রাত্রে ছিল, থাকার পরে সকালে সে অফিসে গেছে, অফিসে যে অফিস করে আমার কাছে মানে প্রতিদিন থাকে না, ইউনিটে থাকে। এলে হঠাৎ করে থাকে, ইউনিটের কেউ জানলে এনেছে মাইন্ড করতে পারে, এর লাগে ইউনিটে ঘুমায়, মাঝে মাঝে এসে আমার কাছে থাকে 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 এরকম করে 2-3 মাস হয়ে গেছে। তখনও জানেন না আপনি যে ওনার আগের একটা না বিয়ে না, আছে বা যায় না, বাচ্চা কাচ্চা কিছু? যায় না, দেশে যায় না। আচ্ছা 2004 সালে বিয়ে হয়েছে, তারপরে থাকতে 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 2006 সালে ও প্যাড হয়েছে। মানে এই মেয়েটা, যে মেয়েটা বলতে আজকে ভিকটিম। আচ্ছা হ্যাঁ, ও ভালোই, লোকটা ভালো, আমার সাথে ব্যবহারও ভালো করতো সব সময়, আমার কোনোদিন মারতো না, খারাপ একটা বকও দিত না, রেশন রসুন সবই দিত আমার, তেল। আর আমি ওই কাজটা ছাড়িনি, কাজটা করি, মানে একবার কাজ বন্ধ করে দিইনি যে তার নির্ভরই করে থাকবো সেটা না, যে আমারটা দিয়ে আমার বাচ্চার খরচ চালাইতে পারবো, তারটা দিয়ে আমি ঘর ভাড়া দিব, এরকম। তখন এইভাবে ভেবে ওই বাচ্চা আমার ডেলিভারি হয়েছে। বাচ্চার যেসব 2.5 বছর বয়স, তখন ওনার কুস্টিং হয়ে গেছে। পোস্টিং? হ্যাঁ, হয়েছে হইলো আপনার ওই যমুনা ব্রিজের গোড়ায়। ওকে। তখন উনি যমুনার গোড়ায় চলে গেছে, আমাদেরকে ওইখানে রাইকা। আচ্ছা। চলে যাওয়ার পরে ওইখান থেকে আসে, প্রতি বৃহস্পতিবারে নাইট পাস নেয়, বৃহস্পতিবার রাত্রে আসে, শুক্রবারে সারাদিন থেকে, শনিবারে সারাদিন থেকে, বিকালে চলে যায়। ওকে। এভাবে সংসার করতে করতে ওই মেয়ের 2.5 বছর হয়ে গেছে। এই মেয়েটার 2.5 বছর বয়স হয়েছে এখন। কাজ চাইটা দিচ্ছি, আমার হাজবেন্ড মানে সন্দেহ করে যে কাজ করতে যাইতে পারবা না। আমি সারাদিনে ফোন আসি ওই যমুনার গোড়ার থেকে, আবার ওদের সাথে কথা বলতে চাইতো। আমি যদি বাজারে যেতাম তারপর 10 বার ফোন দিয়ে লাইতো। এরপরে আমি কাজটা চাইরা দিচ্ছি যে আমরা সন্দেহ করবো, আমার এই সংসার ডোবাইকে দিব গা। কাজ চাইরা দিয়ে আমি বাচ্চার 2.5 বছর বয়স। হঠাৎ করে একদিন আমার মেয়ে বোনটা আসছে, এর মধ্যে আমার বড় বোনও জেনে গেছে, ছোট বোনও জেনেছে আমি বিবাহ বসছি, ফ্যামিলির সবাই জানছে, আমার বাবাও জানছে। তো এখন উনি একদিন আমাদের বাসায় আসছে পর আমার বোনের ছেলে আবার স্টুডিয়াম চাকরি করে, ছবি বানায়, ক্যামেরা নিয়ে আসছিল আমাদের বাসায়, দেশে যাবে ওর মার সাথে। তো হঠাৎ করে আমার এই মেয়ে ওর বাবার কোলে ছবি তুলে নিচ্ছে। আমার হাজবেন্ড কখনো আমার লোক ছবি টবি তুলতো না, তো ওদিন গিয়ে প্রথম বাবার সাথে কোলে 2.5-3 বছরের ছবি তুলে নিচ্ছে, 2.5 বছরের 3 বছরের ছবি তুলে নিচ্ছে, নিচে ছবিগুলা রাখছে। হঠাৎ করে 2009 সালে আমার সাথে উনি আর যোগাযোগ রাখে নাই, ওই যমুনার গোড়ার থেকে আর খোঁজ খবর নাই ওনার। এখন 2 বছর হয়েছে, ওনারে আমি বিশ্রে আর পাই না। হ্যাঁ, ওনার দেশের বাড়ির ঠিকানা কইছে, কিন্তু আমি বিশ্রে মানে পাইতাছি না। আপনাকে যে বিয়ে করেছিল সেখানে কি কোনো কাবিন হয় নাই? কাবিন হওয়ার গতি ক্যান্টনমেন্ট গেছি খোঁজ নিতে বললাম, আর ওই নুরুরে বলছি, ও বলে যে কুষ্টি কইছে ওই জায়গা, আমার সাথে যোগাযোগ নাই, এই কথা ওই লোকটা বলে। আর গেটে জিজ্ঞাসা করছি যে কেন বিশ্রাম, আমার হাজবেন্ড আবার আমার না করছিল যে কেউ কাছে বললো না আমি তোমার বিয়ে করছিলাম, আমার চাকরি চলে যাবো, কিন্তু আমি বুঝতাম না কেন চাকরি দেবো। ওই যে বউ আছে, আবার দ্বিতীয় বিয়ে করলে চাকরি দেবো, এটা আমার বোঝাইতে চাইছি, কিন্তু আমি বুঝতে পারি নাই। এখন 2 বছর ধরে আর কোনো খোঁজ নাই। এখন কি করবো, আবার বাধ্য হইয়া কাজে লাগছি ওই যাত্রা বাড়ি, ওই মিক্সির কারখানায় কাজ করিয়ান। এখন 2 মেয়ে হয়ে গেছে, এই মেয়ের লাগে মেয়ে ওরে রাখা লাগে, কি করবো, রাখতে হয় বাধ্যতা। রেখে কাজ করি করে কোনো মতো চলি 2 বছর ডেইলি ফোন দিতাম 4-5 বার, প্রত্যেকটা সিম বন্ধ করে লাইছে, বন্ধ করে একটা লোক দিয়ে ফোন দিচ্ছে এখন আমারে, ওর একটা ফ্রেন্ড দিয়া বলে যে ও আপনার হাজবেন্ড অসুস্থ, মাদ্রাস নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অপেক্ষা করেন, ও মাদ্রাসটা আসলে আপনার কাছে ফিরে দেবো। মনে একটু সান্ত্বনা পাইছি যে হইতে পারে এরকম, কি
দেখো তো বললে হঠাৎ করে ওই লোকটারে ফোন দিলে লোকটা আর ধরে না, ওই একদিনে বলছে, আর খোঁজ নেই 2011 সালে ফোনটা রিসিভ করছে পরে আমি কান্দা দিছি পরে আল্লাহর কোন কুদরত আসছে আমাদের বাসায়, বলে যে আমি এক্সিডেন্ট হইছি, মাদ্রাস ছিলাম, সব মিথ্যা কথা, আমি যেমন বলদ আমার বলদরে বুঝাইছে এমন। তখন গেছে সেদিন, পরের দিন আসছে। এখন আমি বলছি দেখেন ভাই, আপনি আমার নিয়ে যদি সংসার করতে চান তাহলে আমার সাথে কাবিন করতে হবে, তাহলে আমি আপনার সাথে সংসার করবো, নাহলে করবো না। আপনি গেছেন গা আমার মতন আমি 2 মেয়ে খাওয়াইতে পারবো, সমস্যা নেই। পরে বলে যে করবো, আমি কাবিন করবো। তখন উনি আর আমি সোনিয়াকরা গেছি, তখন আমি আর উনি গেছি, গিয়া আমরা ওইখানে রেজিস্ট্রি কাবিন করছি, আবার এমনি কাবিনও করছি, দুইটাই করছি। এটা কি উনি নিয়ে গেছে আপনাকে সেই অফিসে নাকি আপনি নিয়ে গেছেন? আমি নিয়ে গেছি, দুইজনে গেছি রিক্সা দিয়া, কাবিন করছি। কইরা পরে আমরা কাবিন লগে তো দেয় না, 3 মাস পরে দিচ্ছে রেজিস্ট্রি কাবিনটা, আর ওই কাবিনটা দিচ্ছে আমার 1 সপ্তাহ না 15 দিন পরে। টাকা দিচ্ছে আমার হাজবেন্ড, 5,000 না কত টাকা নিচ্ছে। কাবিনে কি লেখা, মানে কত টাকা দেন? 2 লাখ টাকা কাবিন করছে। তখন কাবিন করে বাসায় আইছি, তো বালে সংসার করতেছি। পরে ওইখানে আবার উনি সিটিং বাজি করছে। ওই 2 বছর পরে আসছে যে চাকরি করে, কিন্তু যমুনার ব্রিজের গোড়ায় এখন পোস্তগুলো আসছে কয়েকদিনের লাগা, চাইছিল কয়েকদিনের মধ্যে আমারে আবার ভোগ কইরা চলে যাইব, কথা বুঝছেন, মনের ভিত্তি হারামজাদর। তখন ওরা আমি জিজ্ঞাসা করি তুমি এখন কোথায় আছো, আমি উত্তরা র্যাবে আছি। শুনেন কথা কি, সিটিং বাস উত্তরা র্যাব আছে, ওই কাবিনের ভিতরে র্যাব পরিচয় দিছে। তখন একটু পরে ওনার কাবিন করার শেষে যে ওনার পকেটে আমি আইডেন্টি কার্ড বার করে ফেলাইছি, কইরা দেখি উনি রংপুর 8 ইঞ্জিনিয়ারে কুস্টিং হয়েছে, অরিন অফিসার র্যাঙ্ক ওনার, এখন 2009 অরিন অফিসার হয়েছে। তখন আমি বলি এটা কি করলাম, কয় কি আরে আমি ছিলাম তো ওই র্যাবে ছিলাম তো কয়দিন। শুনলেন কথা, যা কাবিনে র্যাব দিচ্ছে আমার তো সমস্যা নেই। দেখি 5 মিনিট পর আমার বাসায় চলে আসে, র্যাবের থেকে 5 মিনিট পর তো উত্তরা থেকে আমার বাসায় আসা যায় না, আজকে আমি পিছ লাগুম ওর সাথে, কই যায় ও দেখবো। তখন উনি বাইরে গেছে ঘরের থেকে, আমি ওনার পিছিয়ে যাই, দেখি উনি পোস্তাগুলা ক্যান্টাইনমেন্ট ঢুকছে। তো 1 দিন 2 দিন 3 দিন ঢুকছে, তো 4 দিন দিয়ে আমি গেটে গেছি, যাই বলি যে এই লোকটারে চিনেন, আমার কাছে ছবি আছে, ছবি দেখেছি। লোক কিন্তু অরিন অফিসার খুশি, কি হন আপনি? আমি কি আমার হাজবেন্ড? বলে যে আপনার হাজবেন্ড, আপনি বাচ্চা করে? আমি বলি যে আমার 1 মেয়ে। বলে যে ও খারো ডাইকে এনে দিতেছি, ওখান ডাইকে এনে দিছে, ও আমার রাস্তায় এনে বাসায় নিয়ে আসছে। আইসা উনি তো জিদ দিয়ে ফাইটা যাইতেছে, গিয়ে চলে গেছে, এত ডেয়ারিং হয়ে যাবো আস্তে আস্তে করে সইরা গেছে গা রংপুর গেছিলাম 3-4 দিন ধরে, আমার সাথে আর যোগাযোগ নাই, ফোনও দেয় না কোনো। আমি এলা গেটে গেছি চালাই করে, যাই বলি যে আমার হাজবেন্ড এখানে তো চাকরি করতো, এখন উনি কোথায়, উনি তো কুস্টিং হয়েছে, আপনি বলেনি? আমি বললাম আমার, হ্যাঁ ওইখানে কোথায়, এরকম জায়গায়। ওরা আমার ঠিকানা লিখে দিছে, আমি ওরে ছোট নিয়ে চলে গেছি গাড়িতে, রাইতের গাড়িতে গিয়ে সকালে নামছি, নাইমা আমার হাজবেন্ড বার করে নিছি, নিয়ে ওইখানে আসাম স্যারের কাছে বিচার দিচ্ছি যে আমি আমার হাজবেন্ডের লগে থাকবো, সব বলছি। বলি যে হাজবেন্ডের লগে থাকবো, তবে আচ্ছা থাকলে আপনার হাজবেন্ড ঘর নিলে আপনি থাকবেন। ওই এর আগে আরেকটা ঘটনা হয়েছে, 2009 সালে বাস্ট হয়েছে, যে ওর 2টা বাচ্চা আছে, কেমনে পাইছি জানেন? একটা সিটি পাইছি, ওর মেয়ে সিটি লেখছে বাবার কাছে। 2 মাস ধরে বাবা বাড়িতে যায় না, তার দাদির কাপড় নাই, তার স্কুলের জুতা নাই, এই সিটিটা আমি পাইছি। পাইয়া না সিটিটা আমি একজনকে পড়াইছি, আমি পড়তে যাই না, তো পড়াইয়া দেখি কি বাচ্চাটির কষ্টের কথা লেখছে এটার ভিতরে, হইনি আমার খারাপ। তখন আমি এটা মানে গোটপিট করছি, ওই যাই না গেছি দিকে ওই পলাইয়া গেছে ওই 2 বছর আর আসে নাই। পলানের আগে এই ঘটনার বললা গেছি, পলানের আগে পলাই গেছে ওই যাই না। আপনি যখন বললেন আর্মিতে গিয়ে এই ঘটনাগুলো, তারপরে কি হলো? তারপর যাই না গেছি দেখে ও পলাইছে, ওই সিডি আমার কাছে আজও আছে, রাইকা দিয়েছি সিডি গুলা। তখন পলাইছে, ওই যে পলানের পরে 2011 তাইছে কাবিন করলাম, করার পরে ওইখানে গিয়ে ধরলেন, ওরে ফাইনালি তো গিয়ে ধরলেন, ধরছি আমরা স্বীকার করছে। হ্যাঁ না সেটা ঠিক আছে, তারপরে কি হলো? মানে ওখান থেকে কি বললো? আপনাদের একসাথে থাকার নিয়ম দিচ্ছে, তারপর যে আপনার হাজবেন্ড ঘর নিলে আমার তো বাসা নিবো, আপনি থাকেন তার সাথে, নিয়ম দিচ্ছে, থাকেন আপনি, সমস্যা নেই। তখন আমি চলে আসছি ঢাকা, যে মাল সামানা নিয়ে পরে যাওয়া লাগবো, ঘর নেওয়ার পরে ঢাকা চলে আসছি আমার বাবুরে নিয়ে। আসার পর ও গাড়িতে উঠাই দিচ্ছে, চলে আসছি। আইসা থাকতেছি ওইখানে আসাম স্যারের বলছি কি আমি ঢাকা পোস্টিং নিতে চাই, তাহলে আমার 2টা ফ্যামিলির আমি দেখতে পারবো। ঢাকা পোস্টিং নিতে চাই? হ্যাঁ, তখন মিরপুর স্টাফ কলেজ 12 নম্বরে পোস্টিং নিচ্ছে উনি। আচ্ছা,
নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে বাসা ছাইরা আমাদেরকে এখন মানে আমার ছেলে অনেক বড় হয়েছে, 17 বছর হয়েছে ছেলে। এখন আমি মনে করছি যে আমার হাজবেন্ড ওইখানে রুম নিবো মনে একটা, ওখানে আমার 2 মেয়ে, আবার এই ছেলে কোথায় নিবো, ও কাজ করে এখানে, তো তুমি তো দাদির কাছে থাকো আর আমি ওদেরকে নিয়ে ওখানে যাই, তারপরে তোমার নিয়ে যাবো পরে। ছেলের দাদি ওই সৎ দাদির কাছে রেখে গেছি। আমার হাজবেন্ডের এই হলো বাসা আর এই হলো অফিস কাছাকাছি, কিন্তু আমার হাজবেন্ড বলে যে আমার অফিস অনেক দূরে, কিন্তু আমি যেখানে বাসা একটা লুকোচুরির ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, তখনও উনি আমার সাথে গোটপিট করে। আমি বলি যে কত দূরে, বলে আমি সাইকেল দিয়ে যাই আর 20 মিনিট দূরে লাগে। মিথ্যা কথা বলে আমার এতই মগা মানে ভাবতেছে। তখন ওই বাড়িতে 2টা আর্মি পার্সন থাকে। আমরা একটা বিরতি নিচ্ছি। ওই মানে 2টা আর্মি পার্সন আমার সাইডে থাকে। আমার হঠাৎ করে জ্বর আসছে, মানে জ্বর আইছে। পরে আমি বলি যে ভাবি জ্বর আইছে কি করবো, কয় কি কেন, আপনি তো সবকিছু সরকারি ভাবে পাবেন। বলে যে আমার সাথে জানতে চলেন দেখে কে খুশির সাহেব বলে না কিছু। আমি বলি উনি তো বলে ওনার অফিস অনেক দূরে, বলে যে ওনার অফিস অনেক দূরে, এই কথা বললো কেন, বুঝি না তো কিছু, ভাবি আপনাদের বেশি কি কোর্টপিট আছে কি না, বলে যে আমার লাগে লোন। তখন আমি ঢুকছি ডাক্তার দেখাইতে, ঢুকার পরে এখন বলে যে বই করা ছাড়া তো ডাক্তার দেখাইতে দিব না। তখন আমার হাজবেন্ড আমি ফোন দিছি যে আমি ডাক্তার দেখাইতেছি, বলে যে ভালো করছেন ডাক্তার, ও ইউনিটের ভিতরে মানে অফিসের ভিতরে। তখন উনি একটা সৈনিক জসিম নাম ওরে পাঠাইছে যে তোমার ভাবি আছে, যাও একটা বই করে দেওয়া। তখন যায় মানে বই করা লাগে, একটা বই কিন না, ওটার মধ্যে মানে সারেরা সিল মারবো, তারপর ডাক্তার দেখানোর নিয়ম। তখন আমি ডাক্তার দেখায় বাসাইছি। রাত্রে জিজ্ঞাসা করছি আমি কি আপনি বললেন না আপনার অফিস অনেক দূরে, বললে যে আসে আর বলে যে চিন্তা লাইছেন তো চিনছেন, ভালো করছেন। পরে এরকম করে সংসার করতেছি বালি। হঠাৎ কইরা উনি না একটা মেয়ে ওনারে ফোন দেয়, না ধরার গতিকে আমি শুনে ফেলাইছি। মেয়েটা ওনারে বলতেছে দাদু আপনি ফোন ধরেন নাকি লেগা, উনি করছে কি কাইটা দিছে। আমি শুনছি দেখা এই আমার উঠছে জিদ উঠছে, ওনার মোবাইল কাইটা নিচ্ছি, নিয়ে ওনার নাম্বার টিপা বার করছি, ওনার ওয়াইফের নাম আসমা। বার করে আমি ওই নাম্বারে ফোন দিচ্ছি, আমি জানি ওর বোন নাম কি সব জানি না গেছি। ফোন দিয়া বলি যে এরকম এরকম আপনার হাজবেন্ড ঢাকা একটা বিয়ে করছে আপনি জানেন, বলে যে না তো। তখন তো দেশে শুনে আলাইছে সবাই। শোনার পরে ওই বউ মানে দেশে কান্দাকাটি করতেছে, ঢাকা আইব। তখন ওই বউ ঢাকা আইছে, আইসা বাসা নিতে চাইছে 12 নাম্বার। আমার হাজবেন্ড বাসা নিয়ে দেয়নি, বলছে যে তুই যদি এখন এখানে বাসা নেস তাহলে আমার চাকরিটা চলে যাবো গা। এ কথা বললে ওই বউ আসছে ঢাকা, আইসা ওরা তেল মাইকা দেশে পাঠাই দিচ্ছে। 3 মাস পরে আমার বাবু পেটাইছে। তখন বলে যে বাচ্চা নিছ হ্যান ত্যান মানে এরকম নিব না বাচ্চা। তখন ও প্যাড হইছে, তখন আমি প্যাড হইতে 12 নাম্বার তখন আমার বাসা সুইচ করে ফালাইবো, মানে এখান থেকে সুইচ করে অনেক দূরে ফাটাইবো। তো দূরে ফাটাইছে মানে ও 12 নাম্বার দিকে ফাটাই দিছে। ওইখানে আবার এই বাচ্চা ভর্তি হয়েছে, তো ওদের লেগে দাঁড়ে। এখন ও করে কি ইউনিটে ঘুমাই থাকে, আমাদের ওইখানে যায় না, ওই বাসার কলেজের ভিতরে ঘুমাই থাকে, যায় না। নানা দিকে দিতে আমার ওই ছেলে ফোন দিছে, একটা বিয়ে করছে একটা মেয়েরে ফোন দিছে আমার হাজবেন্ড বলছে আসো আমি নিয়ে আসি তোমাদের। আইনা করছে কি আমার বাসায় বউ সহকার দিয়া ও নিয়ে আর আমার বাসায়ও জানা, আমাদের খোঁজ খবর লয় না। এই দেন সামনাসামনি থাকে, আপনি টাকা পয়সা দেয় মাস শেষ, আর এমনি রাত্রে আসো না বাসায় কিছু না। তখন আমি ওই ছেলে বলে এখন নিব না, আমি ওদেরকে আনবো কেন, ওরা আইসা মারামারি করে দুইজনে ঘরের ভিতরে। ছোট ছোট মানুষ তো বিয়ে করছে 17 বছরে, বুঝেন না, মারামারি করে বউর সাথে। কোথার মেয়ে, কুমিল্লার মেয়ে, কুমিল্লা ক্যান্টনমেন্টের দ্বারের। মারামারি করে দিকে আমি একটা ঘরে ড্রেসিং টেবিল ছিল আমার আগের, ওটা বিক্রি করে ওদেরকে 2000 টাকা দিয়া কইছি তোমরা যাও গা শ্বশুর বাড়িতে থাকো তুমি, পরে আমি ঢাকা যাই কি করি তোমার একটা লাইন করে আমি দিতে পারছি। তখন উনি ওই আমার ওই ছেলে ধরেন হয়েছে সিএমএসে হওয়ার আগে 3 দিন আগে ও চলে গেছে পোস্টিং এ। আমার হাজবেন্ড আর আসে নেই। 3 দিন পরে আমার হাজবেন্ড আসছে, এর মধ্যে আমার বই নিয়েছে, মেজে বোন বাইর বউ আসছে দেশের থেকে, ওরা আমার যত্ন করতেছে। দেশে বলছি দেখে উনি জিদ্দের ঠেলা, আগে তো ভালো বাজার করছে, দেশে বলছি বলে জিদ্দের ঠেলা উনি আমার ঘরে কোনো বাজার করে না। এখন ওনার কুষ্টিন শেষ হয়ে উনি যশোর চলে গেছে, যাওয়ার পরে আমাদের কোনো টাকা পয়সা দেয় না, আমাদের ওইখানে ফালাই রেখে গেছে। এখন কি করবো, গেছি যশোর, যাই ওইখানে ইউনিটে বলছি টলছি, পরে আমার টাকা দিচ্ছে 10,000 দিচ্ছে, পরে আমি আবার চলে এসেছি। ওইটা দিয়ে বাড়িওয়ালারা দিচ্ছি কয় টাকা জানি, ঘর ভাড়া 4-5 হাজার টাকা, আড্ডা দিয়ে চলতেছি। কোনো চলতে 2 মাস টাকা পাঠাইছে বিকাশে, পাঠানোর পরে না আবার 2 মাস টাকা পাঠায় না, 2 মাসের ভাড়া বাইর যাচ্ছে। তারপর আবার ওই বাবুরি নিয়ে 22 মাসের এখন গাড়ি তুলছি, গিয়ে গেটে গেছি। পরে
ওই লোকজন আমার হাজবেন্ডটাই কেনে দিয়েছে, তার হাজবেন্ড নিয়ে গেছে, নিয়ে এক সৈনিকের বাসায় উঠাইছে, ওটা ওই সৈনিকের কইছে খাওয়া দাওয়া দিতে, দিয়া 2 দিন ধরে আমি ওই সৈনিকের বাসায়, আমার হাজবেন্ড আমার খোঁজ খবর নাই নিয়ে যায়ও নি আমার কাছে। তখন আমি নিচে নামিয়া গেছি ওরে কোলে নিয়া, আমি ইউনিটের ভিতরে ঢুকছি, ঢুকা কমান্ডাররা মানে মিটিং করতেছে, তাই আমার ডাকছে যে কে, কইছে অনেকের ও ভাই। আমার যাই জিজ্ঞাসা করতেছে, লেফটেন্যান্ট কর্নেল উনি আমার জিজ্ঞাসা করে, গেছি পরে জিজ্ঞাসা করবো কেন আসছেন, কি বালা মন্দ, তা জিজ্ঞাসা না করে আমার হাজবেন্ড দাঁড়ায় রয়েছে, ওর বানায় কইছে ওর বিয়ে হয়েছে আগে। তো আমার তো বিয়ে হয়েছে জানি আমি, সে বিয়ে করছে, বলে যে আপনার কয়টা বিয়ে হয়েছে, আমি কি স্যার আমার আগে বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আমার, আমি এটা বলছি। তখন এই কথা বলছে পরে আমি কি স্যার শুনেন, আপনি সুস্থ বিচার করেন, যদি সুস্থ বিচার না করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন, এটা বলছি। পরে আমার হাজবেন্ড উনি গালাগালি করছে, থাপ্পড় দিয়ে তোর কানা উঠে ফেলালাম, বেদক্ষ থেকে তুই বিবাহ করছিস, খাওয়ান করছিস না, বলছে। পরে আমি চলে আসছি, চলে আইসা আমারে মানে আমার হাজবেন্ড গালাগালি করছে বিচ্ছিরি ভাবে, বাইরে নেন না গালাগালি করছে। আমি ওই বাবুরা 22 মাসের কোলে লিয়ে, মাথা ঠিক ছিল না, ওই ক্যান্টনমেন্টের গেটের সামনে আসছিল ট্রেনের রাস্তা, একবার গেটের সামনে। আমি যে সময় ট্রেনের তলে যাই, ওনারা আমার টানাটানি করছে, আর্মির লোকেরা, যে ভাবি এই কাজটা করেন না, আপনি ভালো না। তারপরে ওইখানে মানে হোমে ছিলাম কয়েকদিন, 15 দিন। হোমের থেকে আমার গার্জিয়ান খবর দিয়ে গার্জিয়ানের কাছে দিচ্ছি, মিরপুরে আসলাম, এইসব রুম সাইডা দিছি, দিয়া 2-3 সন্তান নিয়ে এই ঢাকা নিয়ে বাসা নিচ্ছি, একটা টিন সেট বাসা। আইসা একটা কানের দুল ছিল আর চেন ছিল, এটা বিক্রি করছি করে একটা সেলাই মেশিন কিনছি, কিনা ওই মেয়ের ভর্তি করছি ক্লাস 9-এ, এর 2-এ ভর্তি করছি। আর ও তো ছোট, 22 মাস। ছোট মেয়েটাকে ক্লাস 2-তে ভর্তি করছি। ঘটনা কিন্তু ছোট মেয়েকে নিয়ে, প্রিয় শ্রোতারা খেয়াল রাখবেন। ক্লাস 2-এ ভর্তি করছি এই মেয়ের ওই সরকারি স্কুলে, আর ওই মেয়ের ক্লাস বেসরকারি, ওটা সরকারি 9-এ ভর্তি করছি। এখন এদের পড়ার খরচ আমি চালাই, ওই মেশিন এর কাজ দিয়া দিয়া কোনো মতে জীবনযাপন করি আমি, বোঝেন। আর একবেলা খাই, আর একবেলা খাইও না, ওদের পড়ালেখা চালাই। ও বাচ্চা, ছোট বাচ্চা জানেন, দুধের লেগে কান্না করতো, দুধ দিতাম না, চিনি গুলাই পিঠাটার মধ্যে খাওয়াই রাখছি, বাচ্চাটার আমি বড় করতেছি। এভাবে চালাই, বাচ্চাদের পড়ালেখা বন্ধ করি নাই। কই এরা পড়ালেখা করলে আমি তো মূর্খ, কিছুই জানি না, জীবনে এরা বড় মানুষ হইতে পারবো। খালি এদের পড়ালেখার কথাই কইতাম, ঘরে আইলো কইতাম মা তোমরা সুন্দর করে পড়ো। এরকম করতে করতে আমি কিস্তিতে টাকা উঠাইয়া দেই, ফুদে মানুষ বিক্রি করে, কাপড় চোপড় অনেক বেচা কিনা হয়, আমি ওগুলো আইন এক এক জায়গাতে সাপ্লাই করে বিক্রি করতেছি। এখন ওই মিশিং আছে এখনো ঘরে আমার। এই ঘটনাটা ওর বড় বোন বলতে চাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা মাকে এতক্ষণ পর্যন্ত ফ্লোর দিয়ে রেখেছিলাম এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে দিব ফ্লোর। একটা মার জন্য কতটা ভয়ানক হতে পারে এই সন্তানদের ঘটনা বর্ণনা করা, আল্লাহ মাফ করুক। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি স্পিচলেস টোটালি। আচ্ছা ঠিক আছে, বড় বোনকে হ্যাঁ বলেন। তারপরে দেখেন বড় মেয়ে ক্লাস এসএসসি পরীক্ষা দিল, দিয়া এটার উপরে উঠাইছে, ও সরকারি কলেজে চান্স পাইছে। সরকারি কলেজে পড়ালেখা করে, ওর খরচ আমার লাগে না অত বেশি, অল্প অল্প। ও টিউশনই করে, মানুষের বাসায় দিইনি টিউশনই করতে। যে মানুষ যদি আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকাইলে কের বাসায় টিউশনই করতে দেয় না, ও ঘরে যা পড়ায় তা দিয়ে চলে। আর আমি কাপড় বেশি বিকাল বেলা জুড়েন রেল গেট যে কাপড় বেশি, হাজার হাজার মানুষের দেখছে এই বোরকার মুখ ডাইকে সারাদিন কাপড় বেশি। আমি কেউ যেন দেখলে কইতে পারেন আমার বাচ্চারা কাপড় আলির মাইয়া খোটা না দেয় লেগে, জানেন আমি এরকম করে চলি। আর আজকে আমি সাজানো সংসার আমার ধ্বংস পরে পড়তো দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার স্কুলের টিচাররা তো সবাই ইনফর্মই ঘটনার প্রেক্ষাপটে। ওকে ঠিক আছে, বলো। তখন ওই 4-এর ক্লাসে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর ক্লাসমেট একটা নতুন মেয়ে ভর্তি হয়। ওরা আসে কদমতলী থানা থেকে, শ্যামপুর থানায়। তো আসে, ওর সাথে ভর্তি হয়, ওর সাথে বন্ধুত্ব হয়। আচ্ছা, আমাদের বাড়ির সামনেই, স্কুলের সামনেই। তখন ওর সাথে বন্ধুত্ব হয়, মেয়েটা আমাদের বাড়িতে আসে। তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার, একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে, উনি শিশু এবং গাইনি ডাক্তার। উনি ঘরের মধ্যে রুগী দেখে, ওনার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে। তখন উনি মানে ওনার সাথে, ওনার মেয়ে দেখলাম ভালো, উনিও দেখলাম ভালো, তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে। তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল, ওই তাসনিম, মেয়েটার নাম তাসনিম, আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদাউস। ওই খন্দকার জান্নাতুল ফেরদাউস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য, ক্লাস 4-এ যখন শেষ পর্যায়ে, শেষ দিকে। তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি। তো ওনার মেয়েকে আমি 3 মাস পড়িয়েছি। পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে, আর ওনাদের ঘরে মেয়ে থাকে, বলে যে আমার বোনের মেয়ে। লোকজন আসে আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো, যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো। যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে, তো
এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি, আমার অনেক ভদ্র গেস্ট। আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা নোংরা কথা বলতো, তখন মানে আমার অনেক হাজবেন্ড ছিল না পাশে? না, ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে। তো ওনার মেয়েকে 3 মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা এরকম এরকম ওনাদের ঘরের লোকজন আসে, তখন আমার আম্মু বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না, পড়ানো ছেড়ে দাও। আমি পড়ানো ছেড়ে দিয়েছি, আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি যে ওনাদের বাসায় যাবা না। ও 3 মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে, বলে যে ওনার ভাই। এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত, তুমি ওনাদের বাসায় যাবা না ওর সাথে। আমার ছোট বোন নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না। এখন 5-এ উঠছে, আমার বোন উঠছে, আর ওই তাসনিম, যে মেয়েটা তাসনিম, ও এখন 5-এ উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস 4-এর থেকেই। আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল, ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল। ও তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো, আমাকে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করতো। ছোট বোনের শুধু খবর নিত উনি, যে ওর কি খবর, ওর কি খবর, মোবাইল করে করে। তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না। নভেম্বরের 8 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন কোচিং ছুটি হয়েছে 3টায়। স্কুলে কোচিং করে, এজন্য আমরা টাকাও দেই, সরকারি স্কুল, কোচিং বাধ্যতামূলক। তো আমরা টাকা দেই, কোচিং করে। ওই দিন 3টা বাজে কোচিং ছুটি হয়েছে, এমনি অন্যান্য দিন 4টায় ছুটি হয়। তো একটু দেরি হয়েছে। ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মেয়ে, মারিয়া ওর নাম। তখন মারিয়াকে ডাক দিছি আমি যে মারিয়া, আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন, আজকে আসে নাই কেন? বলে যে ও তো আগেই চলে গেছে, কে যেন বলছে যে ও আগেই চলে গেছে। তখন আমি আমার আম্মুরে পাঠাইছি যে আম্মু যাও তুমি স্কুলে যাও। স্কুলে গেছে, স্কুল পুরা খুঁজছি আমরা, মানে প্রাথমিক ভাবে যাদেরকে কাছে পাওয়া হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আমার আম্মু। স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ওনাকেও বলছে আমার আম্মু, কিন্তু উনি কোনো গুরুত্ব দেয় না বিষয়টা। মানে একটা স্টুডেন্ট যে হারানো গেছে উনি কোনো গুরুত্বই দিল না, যে একটা মেয়ে মানে ওর সাথে খারাপ কিছু হইতে পারে, আমার কিছু দায়িত্ব আছে, আমি যে প্রধান শিক্ষক আমি কিছু দায়িত্ব পালন করি। উনি ওনার মতো বাচ্চা পড়াচ্ছে ঘরে। তখন স্কুলে, ওই স্কুলের আরেকটা ম্যাডাম, ইংরেজি ম্যাডাম জাকিয়া ম্যাডাম, ওনার কাছে আমার বোন ক্লাস 4-এ থাকতে পড়েছিল। ওই ম্যাডামটা একটা ছেলে পাঠায়, ওই ছেলের নাম হলো আসিফ। ওই ছেলেটা ওদের ক্লাসমেট। ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে যে আন্টি চলেন এই ওই পারে যাব সুমাইয়াদের বাড়িতে, সুমাইয়া জানে মানে আপনার মেয়ে, ছোট মেয়ে কোথায় আছে। তখন আমার আম্মু বলে, সুমাইয়া হলো ওর ক্লাসমেট। তখন মানে আমার আম্মু গেল ওই পারে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি জানো। কতক্ষণ ধরে ওকে পাওয়া যাচ্ছে না? 3টার থেকে 3টা বাজে ছুটি হয়েছে, ছুটির পরে 1 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে না। ওই 1 ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছে। আমরা খোঁজাখুঁজি শুরু। তারপরে আমার আম্মু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সুমাইয়ার পায়ে পর্যন্ত ধরছে। আমার আম্মু বলছে যে মা তুমি যদি কিছু জানো আমাকে বলো মা, আমার মেয়েটা তো 1 মিনিটও দেরি করে না কোনোদিনও, আর কোথাও যাওয়ার মেয়েও না, আমার মেয়ে তো ছোট, আমার কোনো আত্মীয় স্বজনের বাসা আমি ছাড়া তো যায় না। পরবর্তীতে ওই মেয়ে পুরোপুরি অস্বীকার করছে, বলে যে আন্টি আমি কিছুই জানি না। তখন ও বলছে আমার আম্মু আমাকে ফোন দিছে, তখন আমি বলছি যে তুমি পুলিশের ভয় দেখাও। ওর ক্লাসের কেউ না কেউ তো জানে ওর সম্বন্ধে কিছু, যে ও কোথায় যেতে পারে। তখন আর ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়েছে কেন, ওই দিন যেদিন ও হারাইছে ওই দিন সকালবেলা আমি যে স্কুলে গিয়ে আমার বোনকে দেখে আসছি, দেখছি যে ওই দিন ও সুমাইয়ের সাথে বসছিল, সুমাইয়ের সাথে বসেছিল আমার বোন। আর আমার বোনের ফ্রেন্ড হলো তাসনিম। তাসনিম হলো ওর অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, সবসময় শুধু তাসনিমের সাথেই থাকতো। তারপরে আমার আম্মু বললো যে পুলিশ যখন আসবে, যখন ডান্ডার বাড়ি দিবে, তখন সত্যি কথা ঠিকই বলবা। মানে একটু ভয় দেখালো আমার আম্মু, ওকে কিন্তু আমরা সন্দেহ করি না, মানে এমনি প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলাম যে কিছু জানে কিনা। তখন ওই সুমাইয়ের আম্মু বললো যে পুলিশ আমাদের হারে থাকে, মানে ওই মহিলা খারাপ ব্যবহার করলো। আর এর আগে তাসনিমকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি ভুলে গেছি তাসনিমকে, কারণ ও কিন্তু তাসনিমের সাথেই চলে। তাসনিমকে আমার মা হারানোর পরে ফোন দিছে তাসনিমের আম্মুকে, তাসনিমদের বাসায় যাওয়া হয়েছে। তাসনিমের বাসায় তাসনিমও নাই, তাসনিমের মাও নাই। আমার আম্মু ফোন দিছে, আপা আপনি কোথায়? বলে যে আমি তো আমার মেয়েরে নিয়ে সাবান ফ্যাক্টরি গলিতে রুম দেখতেছি। তারপরে উনি আসছে, কিছুক্ষণ পর আইসা আমাদের বাড়িতে আসছে উনি ওনার মেয়েরে নিয়ে। আমি আমাদের ঘরে যখন ঢুকছে ওনার মেয়ে আর উনি কিন্তু আমার মাকে কোনো সান্ত্বনা দেয় নাই, কোনো কথাও বলে নাই যে ভাবি চলেন আমরা থানায় যাই জিজি করি, কি চলেন আমরা কোনো বান্ধবীদের বাসায় খুঁজি। উনি কিন্তু কিছুই বলে নাই আমার আম্মুকে। আমার আম্মু তো নিচে পড়ে কান্না করতেছে, আর আমিও কান্না করতেছি। আর তাসনিম রে আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি যে আপু তুমি কি কিছু জানো, আপু বলো আমারে। বলে যে না আপু আমি কিচ্ছু জানি না, ও ওদের ওই প্রেম গলিতে গেছে, আমি আমাদের গলিতে গেছি। তাসনিমকে আমি কেন সন্দেহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে।
কারণ যখন মানে আমার ছোট বোন কোচিং এ বাসায় কিন্তু এসে খেয়ে আবার কোচিং এ যেত, কোচিং এ যাওয়ার সময় ওর ব্যাগ থেকে একটা চিঠি পড়ে গেছে। চিঠিটার মধ্যে 3টা মেয়ের নাম উল্লেখ ছিল, ফারিহা, রাজিয়া আর তাসনিম। চিঠিটা ও তাসনিমের কাছে লিখেছে, আমার বোন তাসনিমের কাছে লিখেছে যে প্রিয় তাসনিম, আশা করি ফারিয়াকে নিয়ে ভালোই আছো। আর রাজিয়ার নাম, এই চিঠিটার মধ্যে কিন্তু কোনো ছেলের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে সন্দেহ করি যে আমার বোন কোনো ছেলের সাথে যেতে পারে? তাসনিম কিন্তু লিখছে। তখন আমি চিঠিটার কথা গোপন রাখি, তাসনিমের কাছে বলি না যে আমি একটা চিঠি পাইছি, চিঠিটা আমি দেখাইও নাই। কিন্তু আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে তাসনিমই জানে যে আমার বোন কোথায় আছে, আর তাসনিমের মাই নিছে আমার বোনকে। তখন আমি আমার মাকে আমি বলছি যে তুমি এখনই থানায় যাও, গিয়ে জিডি করো। কিন্তু আমার আম্মু থানায় যায়নি। তখন আমার আম্মু তখন কি করছে, আমার মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিছে, সবাই অলরেডি চলে আসছে। আসার পরে আমার বড় বোন মানে বড় খালার ছেলে একটা মাইক ভাড়া নিছে, দোলাইপাড় ওই পারে 1 নম্বর গলি থেকে মাইক ভাড়া নিছে। ওই 1 নম্বর গলিতে কিন্তু আমার বোনটা ছিল, যেই জায়গা থেকে আমরা মাইক নিছি ওইখানেই আমার বোনটা ছিল। ওইখান থেকে কুতুবখালী 1 নম্বর গলি, 2 নম্বর গলি, ডিপটির গলি, কুতুবখালী, দোলাইপাড়, মিরাজির বাগ পুরা কিন্তু আমরা মাইক দিয়ে আলাস করছি। স্কুলের হেড স্যার কিন্তু কোনো পদক্ষেপ নাই, আর আমার আম্মুকে একটা ফোনও দেয় নাই, হেল্পও করে নাই। উনি কিন্তু বাচ্চাই পড়াইতেছে। স্কুল থেকে হারিয়ে গেছে, কোচিং এর থেকে স্কুলে কোচিং বাধ্যতামূলক, এবং কি আমরা টাকা দিই। কোচিং করতে চাইতাম না, যেটা বাইরেই তো ব্যাক দিয়া আমার বাচ্চা না, সবার বাচ্চা। কোচিং না করলে বাচ্চাদেরকে কম নাম্বার দেওয়া হয় এবং ফেল করিয়ে দেওয়া হয় এবং বাচ্চাদের উপর টর্চার করা হয়। কি দুর্ধর্ষ, কি অমানবিক। এবং আমরা কবে আসলে এই জায়গা থেকে বেরোতে পারবো? না না না, আমি আপনার বড় মেয়ের কাছ থেকে শুনতে চাই, আপনাকে আমি ফ্লোর দিব পরে আবার। হ্যাঁ বলেন। তারপরে আমার আম্মু গেল হেড স্যারের বাড়িতে। আবার হেড স্যারের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু হেড স্যারের সাথে কথা বলতে চাইলো। হেড স্যারের দেখে যে বাচ্চা পড়াচ্ছে। তখন ওই মরিয়ম নামে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমার মা নিতে চাইলো যে মরিয়ম তুমি আমার সাথে আসো, তুমি তো চিনো তোমাদের ক্লাসের কারো না কারো বাড়ি, আমি যাব তোমাকে নিয়ে। স্যার কিন্তু ওই মেয়েটাকে দিতে রাজি হয় নাই, যে না ও যেতে পারবে না, ও পড়ছে। তখন তাসনিমের মা উনি হেড স্যারের সাথে দরজা লাগায় কি যেন বলতেছে। আমার আম্মু কিন্তু দরজা ফাঁক দিয়ে দেখছে, কিন্তু তখন কিন্তু আমরা জানি না যে স্কুলের প্রধান শিক্ষকও জড়িত, উনিও জানে, এমনকি ওই মহিলার কাছেই তো আমার বোনটা, কিন্তু আমরা তো আর জানি না যে ওনার কাছেই আছে। তখন আমার আম্মু এসে বললো যে এরকম হেড স্যার আর তাসনিমের মা কথা বললো, আমাকে কোনো গুরুত্ব দিল না, আর আমি একটা বাচ্চা নিতে চাইলাম, আমাকে তাও দেওয়া হলো না। হেড স্যার বলে যে দেখেন কোনো বান্ধবীর বাড়িতে গেছে কিনা, এটা বলছে হেড স্যার, আর কোনো গুরুত্ব দেয় না। যে চলেন আমি যাই আপনাকে নিয়ে থানায়, কি আমি প্রত্যেকটা গার্জিয়ানের নাম্বারে ফোন দেই, কি আপনাকে একটা বাচ্চা দেই, আপনি যান খোঁজ করেন, কি প্রত্যেকটা গার্জিয়ান আমি ডাকাই, বাচ্চাগুলোকে আমি ডাকাই, কোনো পদক্ষেপ নেয় নাই উনি। তখন আমার আম্মু মাইক দিয়ে আলাউন্স করার পর থানায় গেল, সাধারণ জিডি করলো একটা রাত্রে, তখন 10টা বাজে। সাধারণ জিডি করার পর শ্যামপুর থানা একটা সাধারণ জিডি করা হলো, কারো সন্দেহ করে না, মানে একটা সাধারণ হারানো একটা সাধারণ জিডি। যে আমাদের যে জিডির যে মামলার আজম, SI আজম, ওনাকে আমার আম্মু নিয়ে আসলো গাড়ি নিয়ে। আমার মেজো খালা আমার মা গাড়িতে নিয়ে আসলো। আমার আম্মু সন্দেহ করলো, আমি বললাম যে আমি ওই মহিলাকে সন্দেহ করছি, যে ওই মহিলার মেয়ের সাথেই চলে, ওই মহিলাই জানে, ওই মহিলার মেয়েই জানে। যদি ওনারাও না নেয় তাহলে ওনারা জানে যে ও কোথায় আছে, কোথায় গেছে। তখন ওই মহিলাকে সন্দেহ করে আমি আমার মাকে পাঠালাম, রাত্রে 2টা বাজে গাড়ি নামা নিয়ে আসছে, মহিলার বাসায় গেছে পুলিশ নিয়ে। তারপরে ওনার মেয়েকে মানে আমরা পুলিশ নিয়ে চাপ দিলাম, আর ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে চাপ দিলাম আমরা। তখন ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, আর মহিলার মেয়েও স্বীকার করেনি। তখন ওনার মেয়েকে আমরা মানে সন্দেহ করলাম ওনার বোনকে। ওনার বোন আমার থাকে পান্থপথ, ওই দোলাইপাড়াই পান্থপথ একটা মানে একটা স্থানের নাম, ওই স্থানে থাকে আর কি। তো ওইখানে ওনার মেয়েকে মানে আমরা চাইলাম যে তোমার খালার বাসায় হয়তো বা থাকতে পারে। তখন ওনার মেয়েটাকে কিন্তু উনি একাই দিয়ে দিল। উনি কিন্তু কোনো আপত্তিকর মানে কথা বললো না যে না আমার মেয়েকে দিব না, আমি এত রাত্রে এতগুলা পুলিশের সাথে আমি কিন্তু দিব না আমার মেয়েকে। উনি কিন্তু ওনার মেয়েকে দিয়ে দিল আমার মার সাথে। আর আমার মা ওনার মেয়েকে নিয়ে এই রাত্রে 2টা বাজে ওর খালার বাসায় গেল। খালার বাসায় আর ওই গাড়ির মধ্যে ওনার মেয়েকে আমার মা কোলের মধ্যে রাখলো এবং বললো যে মা বলো, মা যদি তুমি কিছু জানো তাহলে বলো। কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছুই বললো না, যে না আন্টি আমি কিছুই জানি না। তখন ওর খালার বাসায় খোঁজা হলো, নেই, ওই বাসায়ও নেই। তখন ওই মহিলা আমার মাকে বললো, যখন ওনার মেয়েটাকে ফেরত দেওয়া হলো খুঁজে আসার পর, তখন মহিলা আমার মাকে বললো যে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই, মানে আমার বাসায় যে পুলিশ নিয়ে আসছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি। তখন আমার মা বললো যে আমি পুলিশ নিয়ে আসছি, একটু পর আমি র্যাব নিয়ে আসবো।
মানে আপনার কাছেই আমার মেয়ে আছে, আপনিই জানেন। আমার মার তখন মাথা ঠিক ছিল না, বলছে। আর মেয়েটা কিন্তু উনার কাছেই ছিল। কিভাবে উদ্ধার হলো তারপরে আমার মা চলে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা শুক্রবার আমার আম্মু কিন্তু শুক্রবারে র্যাবের অফিসে গেল 2 বার। এর মধ্যে আমার ছোট খালা মানে মিডিয়ার লোকদের খবর দিল, 71 চ্যানেলের একজন রিপোর্টার, আর টুটুল উনি বিজয় টিভির, আর দৈনিক দিন প্রতিদিনের পত্রিকার একজন, এই 3 জন আর কি আমাদের পাশে এসে দাঁড়ালো আর কি, সান্ত্বনা দিল আমার মাকে যে আপা কান্নাকাটি করেন না, আপনার মেয়েকে পাবেন। 2 দিনে আমরা র্যাবের অফিসে গেলাম, ওই টুটুল বিজয় টিভির সাংবাদিক উনাকে নিয়ে, উনি সাক্ষী, কেসের সাক্ষী ওনারা। তো ওই দিন শুক্রবার আর মহিলার কাছে গিয়েছে ওনারা সকালবেলা, ওই মিডিয়ার লোকেরা, মিডিয়ার লোকদের সাথে ওই মহিলা অনেক খারাপ আচরণ করছে, এগুলো ভিডিও ফুটেজ ওই সাংবাদিকদের কাছে আছে। তারপরে ওই শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুর রব নামের একজন লোক আসলো, এসে আমাদের দরজা টোকা দিল। সন্ধ্যা তখন 7টা। তখন বললো এই রুমে কি কাপড় বিক্রি করে সেই মহিলা থাকে? তখন আমার আম্মু বললো যে হ্যাঁ আমি বিক্রি করি, আমিই থাকি। আব্দুর রবটা কি জানো? আব্দুর রব, যে বাসায় ওরা রাখছে, যেই বাসায় ছিল 30 ঘন্টা, ওই আব্দুর রব। বলে আমার আম্মু বলে কি, ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তো আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বর বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি? বলে যে না আমি তো 7 তলায় থাকি। বলে যে কোন 7 তলায়? বলে যে না আমি তো 1 নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের কথা বলা শুরু করছে। আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেকে মানে মারধর করেন মেয়েকে, আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল, কোথায় তুমি? আসলো আমার বোনটাকে নিয়ে আসলো। আমার বোনটা কে 2টা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই মানে ওই লোকটা যে এসে বললো, সবাই কিন্তু দরজা খুলে ফেললো, সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, মানে যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না। আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন, কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা তোর বাচ্চাটা ফেরত দেওয়া কি আমার অপরাধ হইলো? মানে উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসাইলাম। আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ানকে বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, আর আমার খালা, আমার আত্মীয় স্বজন সবাই আসলো। ওই আয়োর যে মামলা, যে আয়ো আজম এসআই, ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল। স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল। কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি। আর উনি কিন্তু এই 1 দিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমার বোন ঘরে ঢুকার 5 মিনিটের মধ্যে উনি এসছে 3টা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে? বড় বড় 3টা মেয়ে, 3টা মেয়ে নিয়ে আসছে। 3টা মেয়ে এসে মানে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে আয়ো, উনি বললো যে আপা দেখেন, আপনার মেয়ে যদি হারানো যেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন। তখন তার খন্দকার জান্নাতুল ফেরদৌস বলল আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বলল যে দেখেন আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বুঝেন, আপনি কি অ্যাকশন নেবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন? মানে আমি যেটা বুঝতে পারছি, তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে। ও জানে সব। আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে, মানে বাচ্চা পাইছি, সুতরাং এটাই অনেক বড় কিছু। হ্যাঁ বলেন। তারপরে কথাবার্তা শেষ করে ওই 3টা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া, সুরমা জাহান রাজিয়া, মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে, ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই 3টা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে। মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা উঠে নেই। ওনারা কিন্তু নিজেরাই একটা আওয়াজ হচ্ছিল। হ্যাঁ তারপরে কি হলো? তারপরে ওনারা সবাই চলে গেছে, কেসের আয়ও চলে গেছে। স্কুলের প্রধান শিক্ষক আসছে এখন। প্রধান শিক্ষক এসে বলতেছে যে এই মেয়ের মা মেয়েকে অনেক অত্যাচার করে, মেয়ে আমার কাছে অনেক দিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে, যে এই মেয়ে, মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গিয়েছিস। তখন ও বলছে যে তাসনিম। বলে যে কশাকা তাসনিম না খশাকা তাসনিম, এই প্রশ্নটা ওকে 3বার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কশাকা তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খশাকা তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো,
ধমকানো চোখ হলো, গরম দিছে। কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই ওকে চোখ গোরানি দেওয়া হয়েছে আমার সামনে আর আমার দুই খালা। আমার নাম কবি না কিন্তু, মানে ওকে চোখ গোরানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি নাই যে কেন ওকে চোখ গরম দিচ্ছে। স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল। তখনই আমার বোনের অবস্থা, শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল। মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বললো যে তোমার সাথে কি কি ঘটেছে। তখন ও বলছে যে তাসনিম, সাইমা, সুমাইয়া এই তিনজনই ওদের ক্লাসে পড়ে, এই তিনটা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদৌসের ফার্মেসিতে। ফার্মেসিতে যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে, তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুর রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে। সাইমার বাবা কিন্তু আব্দুর রব। ওর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেল যে ওই টিফিন টাইমটা ওকে আমরা সময় দিতে পারতাম না। আমার আম্মু কাপড় বিক্রি করতো, আমি ঘরে থাকতাম আমার ছোট ভাইকে নিয়ে। ওই স্কুলের সামনে কিন্তু তাসনিমদের বাসা, ও যেত, তাসনিম ওকে টেনে টেনে নিয়ে যেত যে চলো যাই। ওদের বাড়ির খাবার খেলে, খাবার কি দিত, চানাচুর আর বিস্কুট। খাবার খেলে ওর নাকি কিছুই মনে থাকতো না। এটা তো ওকে পাওয়ার পর আমরা জানতে পারছি, এর আগে তো আমাদের কাছে বলে নাই কিছু। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে এই ভিডিওর ঘটনাটা আপনারা জানতে পারছেন পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে, তার আগ পর্যন্ত আপনারা জানেননি। তার মানে এই ভিডিওটা কি ছিল এটা ও শুধু জানতো কিন্তু আপনাদেরকে বলেনি। কিন্তু ও জানতো না, আরানের 15 দিন আগে জানছে, দেখাইছে। আরানের 15 দিন আগে জানছে। আমার প্রসঙ্গটা সেটাই যে হারানোর 15 দিন আগে জানলে কি জানা মুহূর্তে তো আপনাদের সঙ্গে বলার কথা, আপনাদের সঙ্গে কেন বলেনি? চুপ করো, আমি বলতেছি কেন বলেনি। তখন এরকম কয়েকদিন হয়েছে। আর ওই যে ও যে খাবারটা খাইলে যে মাথা ঘুরাইতো, কিছুই মনে থাকতো না। তারপরে যখন ওর জ্ঞান ফিরে আসতো তখন তাসনিম বলতো যে চলো চলো স্কুলে যাই। ও কিন্তু ওই মধ্যে 4 দিন দেখছে স্কুলের প্রধান শিক্ষককে, তাসনিমকে। ও বলতে পারে না গুছিয়ে, আপনি তো বুঝতেই পারছেন। বাসা যেতাম খাবার খেয়ে, তারপরে 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিং এ। আচ্ছা, তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে। আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এই কারণে। সেটা আমি জানি না। না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে। আজ তুমি ওদের বাধ্য ছিল না বাকিটা, তোমার বড় বোন বোধহয় বলতে চাচ্ছে কিসের কারণে ভয়? মানে ভিডিওটা কেন দেখাইছে যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে। তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসা আমি আর যাবো না। আচ্ছা, এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাইছে আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য। আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়। সাইমাটাকে তোমার বান্ধবী? জি। আচ্ছা, সাইমাদের বাসায়। ওখানে ওর বাবাকে দেখছি, ওর আর একটা লোককে দেখছি, আর একটা মেয়েকে দেখছি, আর ওর মাকে দেখছি। তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকার কথা। তো বলে যে চুপ করে থাকো, পরেরটা পরে বোঝা যাবে। অনেকবার জিজ্ঞেস করছি ঢাকা মেডিকেল না হলো, চুপ করে নরমালি। আমরা কিন্তু জানি না যে ওর সাথে কি হয়েছে। ওকে না, ঢাকা মেডিকেলে কেন নিবেন আপনারা? তো তখন পর্যন্ত ধরেন যেটা জানলেন জ্বর, ওকে পাইছেন, তাতেই আপনারা খুশি। আশেপাশে কিন্তু ওকে ওরকম কোনো ডাক্তারখানা নাই, শুধু ফার্মেসি। আমরা কি ওকে কাঁপতেছিল, ওর কোনো শারীরিক ওটা ভাবেন নাই, ভাবছেন যে ওকে ট্রিটমেন্ট করা দরকার? জি। আচ্ছা, প্রচন্ড জ্বর ছিল ওর। এমনকি হেডমাস্টার নিজে ওর মাথায় হাত দিয়ে দেখেছে যে ওর জ্বর ছিল। আচ্ছা, তখন ওকে আমরা ঢাকা মেডিকেল নর্মালি নিলাম আর কি। তখন ওকে আমার আম্মু বললো যে হারানো গেছে, 30 ঘন্টা পরে পেয়েছি মেয়েটাকে, জ্বর, আমরা দেখাবো। তখন কিন্তু ওকে মানে পুলিশ মহিলা দেওয়া হলো 2 জন, ওকে কিন্তু চেক আপ করা হলো। আচ্ছা, ওই মেডিকেল থেকে দেওয়া হলো? জি, চেক আপ করা হলো। চেক আপ করার পরে ওকে ওসিসি তে দেওয়া হলো। আমরা কিন্তু ওসিসি চিনি না, ওকে ওসিসি তে দেওয়া হলো। ওসিসি তে ভর্তি করার পরে আর ওই মহিলা চেক আপ করার পরে বলছে যে আপনার মেয়ের তো মানে হয়েছে, ওর সাথে খারাপ কিছু হয়েছে। এটা কে বলেছে? পুলিশ বলেছে নাকি? মানে চেক আপ করার পরে আমরা কিন্তু বলছি যে হারানো গেছে মেয়েটা, জ্বর, আমরা দেখাবো। ও মানে মেডিকেল থেকেই বললো যে বলেন। আমি রুমের ভিতরে মানে ডাক্তার নাই, ওদিন শুক্রবার বন্ধ, ডেলিভারি রুগী অগল ঢুকছে সমানে, তো ডাক্তার নাই। তারপর একজন ডাক্তার আসছে, ডেলিভারি রুগী থেকে ওরে দেখবো, সে নর্মালি দেখবো। দেখার পর আমি বলছি হারাই গেছে, কথা বলছি। হারাই গেলে কথা বললে ওই জায়গা করে পরীক্ষা নিরীক্ষা করে যে হারাইয়া গেছে, উনি কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিচ্ছে একজন আর পুরুষ পুলিশ 2 জন। এই 3 জন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াইছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে। আমার বোনও ছিল লগে, আমার ওই সাংবাদিক, উনিও ছিল একজন পেপারের। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে, একের অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন পইরা গেছি,
আমার বাচ্চার সাথে কি হয়েছে তখন আমার সকাল ওসি যেতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে। আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি, আবার আমার আর থাকতে দিচ্ছে না ওইখানে, ওইখানে মা থাকতে পারে না। জি আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল ওই কিন্তু এই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই, আচ্ছা শুধু ওই ফার্মেসির কথাই বলছে। তখনও জানেন না, তখনও আমরা জানি না যে ও কিন্তু ও জানে। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো, এবং কি ঢাকা মেডিকেলের পুলিশরা ছাড়পত্র দিয়ে বললো যে আপনারা কি মামলা করছেন? তখন আমার আম্মু বলে যে না, বলে যে আপনারা মামলা করেন, আসামিদেরকে গ্রেফতার করেন। জি, তখন আমরা মামলা করতে গেলাম, আমার মার কেস নেয় না থানায়, নিবে না, আমার আম্মু পাঠাইছে। কি করেছে আপনাকে থানা থেকে বলেন তো? থানায় আমার মামলা নেয় না, কয় কি মেডিকেলের রিপোর্ট যাবো না আসবো, এবার আমরা মামলা করতে পারব না। তখন ওই সাংবাদিক করে ফোন দিছি, ওরা গেছে বরং মামলা লইব, কি করবো, আইওরে পাঠাইছে মেডিকেল, আইও যায়া মোবাইলে মাইয়ার জবানবন্দি নিয়ে আসছে, তারপর মামলা করছে, মানে আইও সহযোগিতা করছে। হ্যাঁ, আইও মেডিকেল পাঠাইছে ওসি। আচ্ছা, যাইয়া মেডিকেল তখন ওইটা কইতে পারে নাই, ভিডিওর গুলা বলতে পারে নাই, পরে অসুস্থ ছিল। আচ্ছা, বলছে আমি ওই সানবারে গেছি, তারপরে দেখি সাইমাকে বসে, এইটুকু পর্যন্ত বলতে পারছে। তারপরে আইও আইনা ওসির কাছে দিচ্ছে, ওসি গ্লেস লেগছে, আসামি ধরছি, আনছি থানায়। ওই সুমায়ার মারে ধরাই নেই, সুমায়ার মাঝে এই লোক জড়িত আমরা জানি না। তো আপনি আসামি কাকে মনে করেন? আসামি ওই ডাক্তারের বেডি, তাসলিমের আম্মু ডাক্তার, তার সহকর্মী, ওই যে ভিডিও রেকর্ডিং করছে যে মায়ের, যে আব্দুল রবের বাসায় বই আবার ঘটনা হয়েছে ওর সাথে খারাপ কিছু। আব্দুল রব মানে থানার লোকেরা জিজ্ঞাসাবাদ করলো আমার বোনকে, আমার মাকে। ওসি বললো যে সবে তো মাত্র থাকা শুরু, এখানে আরো কত থাকতে হবে। কে বললো এটা? ওসি, থানার ওসি আমার মাকে বললো। ওসি 4 দিন থাকার পরে বাচ্চাকে থানায় নেওয়া হলো, থানায় একটা রাত রাখার পরে পরের দিন সকালবেলা কোর্টে ওঠা হলো, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়া শুনল। তখন কিন্তু আমার বোন ভিডিওর কথাটা বললো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগে। আচ্ছা, আর এর যে 4 দিন যে আমার বোন ঢাকা মেডিকেলে ছিল, ওখানে কিন্তু আমাদের বেশি থাকতে দেওয়া হয় নাই, ওর সাথে কথাও বলতে দেওয়া হয় নাই, আর ও আমাদেরকে বলেও না। আর তখন কিন্তু বলেছে ভিডিওর কথা, তখন আমরা বলছি যে তুমি তোমার বেশি কথা ওর সাথে বলি না, বলছি তোমার সাথে যা যা অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, তোমার সাথে যা যা হয়েছে তুমি সব বলবা। এমনকি প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে ওকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ। যেদিন আমি মানে কি বৃহস্পতিবার ছিল যেদিন হারানোর দিন, সেদিন টাচ করেছিল। হেড স্যার আমাকে বিভিন্ন খারাপ কথা বলতো। কোথায় আছে? আমার বাসায় এখন কোথায় আছে? স্কুলে। ওনার নামে মামলা হয়নি? ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারে নাই, ছোট আর থানায় বলতে পারে নাই। থানায় যেদিন ওর নামে মামলা দিতে চাইছি, থানার কেউ লয়নি, সাক্ষী ওই সাংবাদিকেরা লইব না, প্রধান শিক্ষকের নাম লইব না। তারপরে এখন আবার কি করে শুনবেন, এখন আবার মেডিকেলের সার্টিফিকেট বাইরেছে পর আবার আমাদেরকে ডাইকে নিচ্ছে থানায়, ওই আজম ডাইকে নিয়ে আমার বড় বোনের সরকার। এখন বলে যে ওই মহিলা যে ভিডিও রেকর্ডিং করছে ওগুলা বাদ, আগের দিন ধরবো না, সেদিন ডাইকে রেপ করছে, সেটার নাম বলো তুমি। কথা স্যার বলতে পারবে না, কইতে পারে না, অন বলতেছে আগের ঘটনা বাদ, আগের ঘটনার বাদ। আমি কেন আমার মেয়ে ধারাবাহিকভাবে আসি, ও দাবি করছে যে হেড স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনারা সেখানে নতুন করে নাম ঢোকাতে পারেন নাই। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যে লয়ারকে ধরছেন সেটা হচ্ছে যে এই মামলার চার্জশিট কি দেওয়া হয়েছে? মামলার চার্জশিট দেওয়া হয়নি। কোন লয়ারের নাম্বার আছে আপনার কাছে? ওকে, লয়ারের সঙ্গে আচ্ছা, এই লয়ার আপনার বিষয়টা ডিল করছে। ওকে, আমরা লয়ারের সঙ্গে কথা বলছি। প্রিয় শ্রোতা, আপনারা স্ট্যান্ড বাই থাকুন। আমাদের এই লয়ার বিষয়টি নিয়ে কতটুকু ইনভলভ বা আদৌ তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান কিনা সেটা আমরা একটু আপনাদের সঙ্গে